আমাদের চ্যানেলে অচেনা সুন্দরী মেয়ে যখন সিনিয়র বউ গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল এবং এখন দ্বিতীয় সিজন আপলোড করা হলো। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে এবং গল্পটি পুরোপুরি শুনে তারপরে যাবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, এই গল্পের প্রথম সিজনের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি আপনাদের গল্পের প্রথম সিজন দেখা না থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে চেক আউট করে নেবেন, নাহলে এই পর্বটি দেখতে ভালো লাগবে না। ধন্যবাদ সবাইকে। কিছু সময় পর শশী এসে তার পাশে বসলো, তারপর বলল, আর কিছুদিন থেকে গেলে হয় না? রবি শশীর চোখে চোখ রাখলো, প্রত্যুত্তর করলো না। তারও ইচ্ছে করছে থাকতে, শশীর সাথে সময় কাটাতে, কিন্তু সেটা সম্ভব না। শশীর বাবার কাছে তাকে পৌঁছে দিতে হবে, নিজেকেও বাড়ি ফেরাতে হবে। কিছুক্ষণ নীরব থেকে শশী বলল, আপনি জানেন আমার জীবনের সব থেকে বেশি সুন্দর মুহূর্তগুলো আপনার সাথে কাটিয়েছি। যদিও পাপার সাথে কাটিয়েছি, তবে এখানে দুজনের ব্যাপার সম্পূর্ণ আলাদা। বিশ্বাস করুন, আমার এই জায়গাটা ছেড়ে, আপনাকে ছেড়ে একটুও যেতে ইচ্ছে করছে না। এতটুকু বলে থামলো শশী, রবির দৃষ্টি সামনে, নীরবে শুনছে তার কথা। শশী একটু ঘুরে রবির দিকে ফিরে বসলো, তারপর বলতে লাগলো, আমার ইচ্ছে করছে আপনার সাথে আরো কিছু সময় এখানে থেকে যেতে। কেন বলুন তো? রবি শশীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার সাথে যদি অনেকটা পথ একসাথে হাঁটো তাহলে বাকি পথ তুমি একা যেতে চাইবে না। শশী প্রফুল্লিত নয়নে বলল, তাহলে বাকি পথটুকু না হয় পাশাপাশি হাঁটি। রবি তাকালো শশীর দিকে, চোখে চোখ রেখে গভীরে ডুবে গেল। শশী তার অনুভূতি প্রকাশ করছে তার কাছে, বুঝতে বাকি নেই রবির। সে একটু এগিয়ে শশীর একদম কাছে বসলো, তারপর চোখে চোখ রেখে বলল, অল্প সময় পরিচয় আমাদের, গন্তব্য এখানে সমাপ্তি। সবকিছুর গুরুত্ব দিতে নেই, সময়ের সাথে ধুলো ভেবে মুছে ফেলা অনুভূতি। আহত হলো শশী, নরম কণ্ঠে বলল, কিন্তু আমি ভুলতে চাই না। এই সুন্দর মুহূর্তগুলো আমি সারা জীবন আগলে রাখতে চাই। রবি এক হাত শশীর ডান গালে রেখে মোলায়েম কণ্ঠে বলল, সুন্দর মুহূর্তগুলো স্মৃতির পাতা থেকে কখনো মুছে যায় না, আজীবন সঙ্গী হয়ে থেকে যায়। আমিও তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত স্মৃতিতে ধরে রাখতে চাই। প্রসন্ন হলো শশী, চেহারায় তার সন্তুষ্টির ভাব এলো, ঠোঁট টেনে প্রসারিত হলো হাসি। রবিও মৃদু হেসে শশীর কপালে নিজের কপাল ঠেকালো। শশী রবির হাতের ওপর নিজের হাত রেখে চোখ বন্ধ করলো। রবি শশীর বন্ধ চোখে তাকিয়ে বলল, তোমার সাথে পথ চলা বাকি, ভালোবাসি বলা এখনো বাকি, বুকের মাঝে আগলে রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া বাকি। শশী চোখ খুলে রবির দিকে তাকালো। রবি মুচকি হেসে শশীর ডান গালে টুস করে একটা চুমু খেয়ে নিল। শশী চোখ ছানা বড়া করে রবির দিকে তাকালো, দুই হাত রবির বক্ষস্থলে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অসভ্য বলে তৎক্ষণাৎ উঠে ঘরে চলে আসে। লজ্জা লাগছে তার। ইস, রবিটা কিভাবে করলো? হ্যাঁ, দুইজন মনের অনুভূতি প্রকাশ করেছে, কিন্তু রবি ডিরেক্ট চুমু বসিয়ে দিল। তার মানে রবি আমাকে ভালোবাসে। রাত্রির মধ্যভাগ সময় প্রায়, অন্ধকার ধরনী চাঁদের আলোতে আলোকিত হয়ে আছে। শশী বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, চোখ তার একদম নিদ্রাহীন, ভাবছে রবির বলা প্রত্যেকটা কথা। এভাবে অল্প সময়ে কেউ তার প্রণয়ের জায়গা নিয়ে নেবে ভাবতে পারেনি সে। আপন মনে ভেবে মুচকি হাসছে শুধু। কিছু সময় পর রবির পায়ের আওয়াজে চোখ বন্ধ করে ঘুমানোর নাটক করে। রবি ঘরে এসে দেখে শশী ঘুমিয়ে আছে, স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখনের ঘটনার জন্য বেশ ইতস্তত করছিল সে। আপাতত এসব ছেড়ে ঘুমানো যাক। গতকাল রাতে যা বুঝলো, শশী একবার ঘুমিয়ে গেলে একদম সকালে ওঠে, মাঝ রাতে ঘুম ভাঙে না, আর নড়াচড়া করে না একদমই। সুতরাং অনায়াসে এখন চুক্তি করে তার পাশে ঘুমিয়ে যেতে পারে। আস্তে আস্তে এগিয়ে বিছানার ধারের কাছে যেতেই শশী ঘুরে ভৌ করে উঠল। হঠাৎ আকস্মিক ঘটনায় রবি ভড়কে যায়। তাকে ভয় পেতে দেখে শশী উচ্চস্বরে হেসে ফেলল, মুখে হাসি রেখেই বলল, বাহ, ঘন জঙ্গলে ঘুরে বেড়ানো ব্যক্তিটা অল্পতে ভয় পেয়ে গেছে। স্ট্রেঞ্জ। রবি বুকে হাত রেখে জোরে শ্বাস ফেলে বলল। ঘুমাওনি? শশী বিছানার এক পাশে আসন পেতে বসে রবিকে ইশারায় বসতে বলে। রবি বসলে বলে ওঠে, আসুন একটা গেম খেলি। একে অপরের দিকে তাকিয়ে থাকবো, যে আগে চোখের পলক ফেলবে সে হারবে। ওকে? রবি মাথা দুলিয়ে সম্মতি জানায়। অতঃপর শশী 3 পর্যন্ত কাউন্ট করে, একে অপরের দিকে তাকায়। কেটে যায় কয়েক মিনিট। ইতিমধ্যে শশীর চোখে পানি জমে গেছে।
জ্বালা পালা করছে, অথচ রবি পলকহীনভাবে শশীর দিকে তাকিয়ে আছে। শশী আর থাকতে না পেরে রবির চোখে এক আঙ্গুলে হালকা টোকা দেয়। রবি চোখ খিচে বন্ধ করে ফেলে। শশী বলে ওঠে, ইয়ে, আমি উইন। রবি চোখ খসলাতে খসলাতে বলল। তুমি চিটিং করেছো, না হলে আমি উইন হতাম। হাসলো শশী, বলল, আমি তুমি একই কথা। পশ্চিম পাশের জানলার দিকে ঘুরে বসলো দুজন। শশী রবির পাশে বসে তার কাছে মাথা রাখলো বিনা সংকোচে। রবি প্রথমে অবাক হলেও কিছু বলেনি। শশী মাথা রেখে চোখ বন্ধ করে বলল, এখানটায় আমি আমার ভরসা, শান্তি, ভালোবাসার জায়গা বানাতে চাই। দিবেন কি? আমার মনটাকে তো বিনা অনুমতিতে তোমার করে নিলে, তাহলে এখন অনুমতি চাচ্ছ কেন? শশী প্রত্যুত্তর করলো না। রবির এক হাতের বাহু জড়িয়ে ঘুমিয়ে পড়লো। এটাই তার শান্তির জায়গা। রবি এক হাতে আগলে নিল শশীকে। সকালের মুগ্ধকর আলো চোখে পড়তেই পিট পিট করে তাকালো শশী। বাইরে স্নিগ্ধ হাওয়া, গাছে ফোটা সদ্য কচি পাতার ঘ্রাণে মোমো করছে পরিবেশ। আর মোর ভেঙে শশী গতকাল রাতের মতো বিছানায় নিজেকে একা আবিষ্কার করে সে। পুরো ঘরে একবার চোখ বুলিয়ে দেখে রবি নেই। শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। রবির দেওয়া স্কাই ব্লু কালার টি শার্ট বদলে নিজের নীল কুর্তিটা পরে নিল। চুলগুলো হাত দিয়ে পিছে ঠেলে বেরিয়ে এলো ঘর থেকে। আশেপাশে ভালো করে খুঁজে রবিকে কোথাও পেল না শশী। হঠাৎ তার মনে জেগে উঠলো এক রাশ ভয়। রবি তাকে ফেলে চলে গেল? এটা কিভাবে হতে পারে? শুকনো ঢোক গিলল শশী। চোখ লাল হয়ে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করতে লাগলো। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে রবিকে দেখলো। রবি শশীর চোখের পানি দেখে অস্থির হয়ে উঠল। দুই হাত গালে রেখে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে চোখের পানি মুছে বলল, কাঁদছো কেন? কি হয়েছে? শশী কান্না আটকে অভিমানী গলায় বলে উঠল, কোথায় ছিলেন? আমি ভেবেছি আপনি আমাকে ফেলে চলে গেছেন। ভ্রুজোড়া উঁচিয়ে তাকালো রবি, বলল, আগলে রাখার জন্য যখন হাতটা ধরেছি, তখন সারা জীবনের জন্য ধরে রাখবো। কেঁদো না বোকা মেয়ে। বান্দরবন বাস কাউন্টার, চারপাশ কোলাহলপূর্ণ হয়ে আছে। মানুষজনের আনাগোনা চলছে। টুরিস্টরা কাউন্টার থেকে টিকিট কাটছে, আবার কোনো কোনো টুরিস্টরা বাস থেকে নেমে বান্দরবন ঘোরার প্রস্তুতি নিচ্ছে। সকলের মাঝে শশী আর রবি পাশাপাশি দাঁড়িয়ে আছে। রবির কাঁধে তার ট্রাভেলের ব্যাগ, হাতের ঘড়িতে সময় দেখে শশীর উদ্দেশ্যে বলল, তুমি এখানেই দাঁড়াও, আমি টিকিট কেটে আসছি। শশী বাধ্য মেয়ের মতো মাথা তুলে সম্মতি জানায়। রবি এগিয়ে কাউন্টার থেকে ঢাকা যাওয়ার টিকিট কাটে, দুইটা। ফিরে আসার সময় দোকান থেকে কিছু শুকনো জাতীয় খাবার আর পানি কিনে নেয়। শশী আগের জায়গায় দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে মানুষের আনাগোনা দেখছে। কিছু সময় পর খেয়াল করে দুজন ছেলে তার দিকে কুদৃষ্টি মেলে তাকিয়ে আছে। গা ঘিনঘিন করে উঠল শশীর। ছেলেগুলোকে পিছ দিয়ে দাঁড়ালো। মিনিট পাঁচেক পর রবি আসে। শশী তাকে দেখিয়ে বলল, এত দেরি হলো কেন? রবি শশীর হাতে পানির বোতল দিয়ে বলে, খাবার কিনছিলাম তাই। নাও, পানি খাবে? শশীর সম্মতি দিয়ে বোতল হাতে নিয়ে পানি খেলো। শশীর পাশে দাঁড়ানো ছেলেগুলোর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে শশীর এক হাত শক্ত করে ধরলো রবি। বাস আরো 30 মিনিট পর ছাড়বে। তারই কিছু দূরে সোহরবরা গাড়িতে বসেছিল। গাড়ির সামনের কাছ দিয়ে রবি আর শশীকে পাশাপাশি হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে সোহরাব। মাত্রা অতিরিক্ত রাগান্বিত হয় সে। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে যায় সে। সোহরাবকে নামতে দেখে ইকবালও নেমে যায়। সোহরাব দ্রুততার সাথে পা বাড়ায় শশীর দিকে। কোথায় যাচ্ছিস? বলে পিছু ডাকতে থাকে ইকবাল। সোহরাব দৌড়ে এসে শশীর হাত থেকে রবির হাত ছাড়িয়ে নেয়। আকস্মিক ঘটনায় শশী আর রবি দুজনেই অবাক হয়। সোহরাব হাত সরাতেই রবির শার্টের কলার চেপে ধরে বলে, তোর এত বড় সাহস? তুই আমার মেয়ের হাত ধরেছিস? তোকে তো আজকে। বলে রবিকে খুশি দেয় একটা। পরপর কয়েকটা এলোপাতাড়ি মারল রবিকে। শশী এগিয়ে এসে সোহরাবের হাত টেনে ধরে দূরে সরিয়ে বলে ওঠে, বাবা, কি করছো তুমি? রবিকে মারছো কেন? সোহরাব এগিয়ে আবার মারতে যাবে, তখনই ইকবাল এসে তাকে ধরে ফেলে। মুখ বারবার খুশি পড়ায় রবির ঠোঁট কেটে রক্ত এসে পড়ে তার। গাল লাল হয়ে থেঁতলে গেছে প্রায়। শশী এগিয়ে রবিকে ধরে উঠায়। আবারও রেগে যায় সোহরাব, চেঁচিয়ে ওঠে, এই ছেলের থেকে দূরে থাক শশী, নয়তো এই ছেলেকে আমি মেরে ফেলবো।
রবি ঠোঁটের পাশে থাকা রক্ত বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছতে মুছতে ফিসফিস করে শশীকে বলল। এটা তোমার বাবা? কেমন সাইকো সাইকো লাগছে। শশী কটমট চোখে রবির দিকে তাকালো, তারপর এগিয়ে সোহরাবকে ধরে বলল। পাপা, রবি খুব ভালো ছেলে, আমার ক্ষতি করবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শান্ত হলো না সোহরাব, শশীকে জড়িয়ে ধরে বলে। কোথায় ছিলি তুই? জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আর এমন করবি না প্লিজ, আমাকে ছেড়ে যাবি না। শশী তাকে শান্ত করতে আশ্বাস দিয়ে বলে। কোথাও যাব না, তুমি টেনশন নিও না। রবি এখনো দাঁড়িয়ে বাপ্পিটির কাহিনী দেখছে। তার বুঝে আসছে না তাকে মারা হলো কেন। বিনা অপরাধে কয়েক দফা মার খেয়ে নিল। ইকবাল রবির পাশে দাঁড়িয়ে বলল। সোহরাবের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, কিছু মনে করো না। আসলে সোহরাবের মেন্টালি একটু প্রবলেম আছে, তুমি শশীর হাত ধরায় রেগে গেছে। রবি সেসবে পাত্তা নিয়ে দিয়ে বলল। আচ্ছা আঙ্কেল, শশীর বাবা কি তাহলে এখন আমাদের লাভ স্টোরিতে ভিলেন রূপে এন্ট্রি নিবে নাকি? খুব খুব করে কেসে উঠল ইকবাল। রবির দিকে চোখ পাকিয়ে তাকালো, বলল। তোমার লাভ স্টোরি মানে? রবি বলল। আঙ্কেল, আশা করি এবার আপনিও আমাকে বিনা দোষে মারবেন না। এমনিতেই সাইকো শ্বশুরের মায়ের খেয়ে আমার চাপা ভেঙে গেছে। ইকবাল মনে মনে হাসলো। রবিকে কিছু বলার আগে সোহরাব ডাক দিয়ে বলল। তাড়াতাড়ি আয় ইকবাল, শশীকে পেয়ে গেছি। এখানে থাকার মানেই হয় না, বাড়ি যাব আজকেই। শশী চল। বলেই শশীর হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো সোহরাব। রবি এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গায়। শশী পিছু ফিরে একবার রবির দিকে অসহায় দৃষ্টি মিলে তাকায়, তারপর গাড়িতে উঠে বসে। হঠাৎ রবির খেয়াল হলো শশীর নাম্বার তো নেওয়া হয়নি। তাছাড়া শশী বনানীর কোথায় থাকে সেটাও জানে না সে। তাহলে ভাবতে ভাবতেই শশীদের গাড়ি স্টার্ট দিয়ে দেয়। রবি গাড়ির কাছে দৌড়ে আসতে আসতে গাড়ি ছুটে চলে যায়। অসভ্য ভাষায় একটা গালি ছুড়ল। পাক্কা 3 দিন একসাথে থেকে একটা নাম্বার নিতে পারলো না। ধ্যাত। নিস্তব্ধ রাত, চারপাশ খুটখুটে অন্ধকারাচ্ছন্ন। সোডিয়ামের কৃত্রিম হলুদ আলোতে চারপাশ আলোকিত। পিট পিট পায়ে দরজা অব্দি আসতে ঠেলে বাড়ির ভিতরে ঢুকলো রবি। খুব সাবধানতার সাথে মেন দরজাটা লাগিয়ে দিল। পিছু করে সিঁড়ির দিকে পা বাড়াতেই পুরো ডাইনিং রুম আলোকিত হয়ে ওঠে। হতভম্ব হয়ে যায় রবি। বুঝতে বাকি নেই এখন তার কপালে তারই নামের মতো শনি রবি আছে। শুকনো ঢোক গিলে পিছে ফিরে তাকালো। নিজের মাকে সোফার পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করলো রবি। বলল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? তীক্ষ্ণ চোখে তাকালেন রোজিনা। ভরাট কণ্ঠে উত্তর দিলেন। ওয়ালাইকুম আসসালাম, এখানে বসো। রবি এক হাতে মাথা চুলকে তার অপোজিটে বসলো। রোজিনা ছেলের মুখ ভালো করে পর্যবেক্ষণ করলো। ঠোঁটের পাশে কাটা, গাল লাল হয়ে থেতলে আছে দেখে রেগে গেলেন। বললেন। মুখের এই অবস্থা কেন? মারামারি করেছো তুমি? হতাশ হলো রবি। এই জন্য 3 ঘন্টা দেরি করে রাস্তায় দাঁড়িয়েছিল রবি। ভেবেছিল মা ঘুমিয়ে গেলে রুমে চলে আসবে। যেই ভয়ে রাস্তায় দাঁড়িয়ে মশার কামড় খেলো সেটাই হলো। কিভাবে মিথ্যা বলা যায় ভাবছে সে। মাথায় কিছু একটা আসতেই বলে ফেললো। আসলে রাস্তায় আমার ব্যাগ চুরি হয়ে যায়, ব্যাগ বাঁচাতে গিয়ে চোরের সাথে একটু মারামারি হয়। রোজিনা কিছু বলতে নিয়েও বললেন না। ছেলের এই অবস্থা দেখে মন বিষণ্ণ হলো তার। সার্ভেন্টকে ডেকে ফার্স্ট এড বক্স এনে সযত্নে মেডিসিন লাগিয়ে দেয়। পুরোটা সময় একটা কথাও বলেনি রোজিনা। রবি যেন হাঁপ ছেড়ে বাঁচল। সকলে না হয় মায়ের রাগ ভাঙানো যাবে। আপাতত এখানেই ব্যাপারটা স্থগিত করা যাক। কি রে, তোর মুখ লাল হয়ে আছে কেন? সেপা থেকে কেউ চুম্মা থেরাপি দিছে নাকি? ভার্সিটির পাশেই বড় কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে কাঠের তৈরি বেঞ্চিতে বসেছিল রাজীব আর বাবু। রবিকে আসতে দেখে ফাজলামোর স্বরে বলল রাজীব। রবি এগিয়ে চুপচাপ তাদের পাশে বেঞ্চিতে বসলো। চোখে মুখে তার বিষণ্ণতা ভাসমান। রাজীবের পাশে বাবু বসেছিল। সে টেবিলে 2 হাত রেখে রবির দিকে একটু চোখে ভ্রুজোড়া উঁচিয়ে বলে ওঠে। বাব্বা, আজকাল চিপা চাপায় দেখছি ভালোই থেরাপি রেসিপি চলে। ভাই ভিজিট কত? রবি বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় উচ্চারণ করলো। কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল। থামবি তোরা, ফালতু পেঁচা ছাড়া কথা নেই তোদের। রাজীব সিরিয়াস হলো এবার। চোখে মুখে স্পষ্ট রাগ ফুটিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে।
কোন শালা তোর গায়ে হাত দিছে? নাম বল, ব্যাটার মেশিন পাঞ্চার কইরা দিমু। রবি চোখ তুলে রাজীবের দিকে তাকালো, তারপর এক হাতের ইশারায় রাস্তার পাশে বসে থাকা চাওয়ালাকে 3 কাপ কড়া লিকারের চা দিতে বলল। রাজীব আর বাবু সম্পূর্ণ ঘটনা শুনতে আগ্রহ নিয়ে বসে আছে। রবি তাদের অবস্থা দেখে মনে হাসলো, তারপর দুজনের দিকে তাকিয়ে 2 হাতে চুল ঠিক করতে করতে বলল, সাইকো শ্বশুরের কাছ থেকে হুদাই বিনা দোষে মাইর খাইলাম। অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায় রাজীব আর বাবু। বাবু তেজছেড়া ভাবে বলে উঠল, তোর এই জন্মে শ্বশুর? হ্যাঁ। রাজীব সিরিয়াসলি বলল। সাইকো শ্বশুর? রবি মাথা তুলিয়ে হ্যাঁ বুঝালো। রাজীবের চোখ এখনো কোটরের বাইরে আসার উপক্রম। বাবু অবাক হলো, অস্থির কণ্ঠে বলল, ভাই বিয়ে করলি কবে? তোর না বান্দরবন যাওয়ার কথা ছিল? তাহলে আমাদের রাইখা বিয়া কইরা ফেললি? কামটা ভালো করলি না, পাক্কা হারামি, অপরাধী তুই। তপ্ত শ্বাস ফেললো রবি। দোকানে চা দিয়ে যাবার পর চায়ের কাপে চুমুক দিল, তারপর জঙ্গলের সম্পূর্ণ ঘটনা খুলে বলল দুজনকে। রাজীব চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল, তুই যে এই পরিমাণের কামলা হইবি জানতাম না। নাম্বার চাইতে পারলি না? কমসে কম ভাস্ত্রীর নাম যায় না নীতি। হতবাক হলো রবি। নিজের বোকামতে নিজেকেই সখানে গালি দিতে মন চাইছে তার। এক হাতে মাথা চুলকিয়ে বলল, আরে ইয়ার, খেয়াল ছিল না একদম। বাবু বলল, মেয়েটা যেহেতু বনানীতে থাকে, তাহলে খুব সহজেই বের করা যাবে, চিন্তা করিস না, ক্যাম্পাসে চল। অতঃপর উঠে দাঁড়ালো তিনজন। ঢাবের ক্যাম্পাসের উদ্দেশ্যে পা বাড়ালো তারা। রবির মন ক্ষুণ্ণ, শশীর সাথে কিভাবে যোগাযোগ করবে বুঝতে পারছে না। তাহলে কি হারিয়ে ফেললো শশীকে এত সহজে? না। কোলাহলপূর্ণ পরিবেশ, পুরো মাঠ জুড়ে শিক্ষার্থীদের আনাগোনা চলছে। বনানীর প্রাইভেট ভার্সিটির লাইব্রেরির এক পাশে বসে নোট তৈরি করছিল শশী আর তার বেস্ট ফ্রেন্ড মায়ারা। মোবাইলের কর্কশ আওয়াজ পেয়ে শশী ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে সোহরাব ভিডিও কল দিয়েছে। সোহরাব তাকে ঘন্টায় ঘন্টায় কল দিয়ে খোঁজ নেয়, সে কোথায় আছে কি করছে জানতে ভিডিও কল দেয়। নিজের বাবার মাঝে এমন অস্থিরতা দেখে কষ্ট হয় শশীর। লম্বা দম ফেলে কল রিসিভ করার পর মোবাইলের স্ক্রিনে সোহরাবের হাসি মুখ ভেসে ওঠে। মামুনি, কোথায় আছো তুমি? শশী মুখে হাসি টেনে বলল, ভার্সিটিতে আছি পাপা। বিশ্বাস হলো না সোহরাবের। সে যাচাই করতে বলল, কোথায়? দেখি তো তোমার ভার্সিটিটা, দেখাও। শশী ক্যামেরা ঘুরিয়ে পুরো লাইব্রেরিটা একবার দেখালো, তারপর নিজের দিকে ক্যামেরা ফিরিয়ে বলল, পাপা আমি সত্যিই ভার্সিটিতে আছি, টেনশন নিও না। আরো কিছুক্ষণ কথা বলে সোহরাবের সাথে, তাকে শান্ত করে কল কেটে মোবাইল রাখলো। দীর্ঘশ্বাস ফেললো শশী। মায়ারা শশীর অসহায়ত্ব চেহারা দেখে প্রশ্ন করলো, আঙ্কেলকে কি আবার টোপটা দেখাবি? শশী চুপচাপ বসেছিল, খাতা টেনে নীরবে লিখতে লিখতে উত্তর দিল, জানি না পাপা, ডক্টর দেখাতে চায় না, ভালো লাগে না একদম। মায়ারা আবারও প্রশ্ন করলো, কিন্তু আমার বুঝে আসছে না আঙ্কেল রবিকে মারলো কেন? কারণ পাপা ভেবেছে রবি আমাকে তার থেকে দূরে নিয়ে যাবে। তাছাড়া কোনো বাবা যদি তার মেয়েকে অন্য ছেলের সাথে দেখে তাহলে মারবে, এটাই স্বাভাবিক। মায়েরা মাথা তুলিয়ে হুম সম্মতি দিল, তারপর আবার প্রশ্ন করলো, রবির সাথে যোগাযোগ করার কোনো রাস্তা নেই, তুই নাম্বার চাইতে পারতি। ক্ষুণ্ণ মনে তাকালো শশী, চোখে মুখে ক্লান্তির ভাব এনে বলল, তখন এত কিছু মাথায় ছিল না। তাহলে এখন উপায়? শশী প্রতিউত্তরে ছোট্ট করে বলল, জানি না। মন ভালো নেই তার, থাকবেই বা কি করে? 3 দিন হলো এখনো রবির সাথে যোগাযোগ হয়নি তার। কিভাবে খুঁজবে রবিকে? আচ্ছা, রবি কি আমাকে ভুলে গেছে এত সহজে? রাত্রির প্রথম ভাগ। ডাইনিং টেবিলে সাজানো আছে হরেক রকমের খাবার। সার্ভেন্টরা টেবিলে খাবার সাজিয়ে চলে যায়। রোজিনা টেবিলে বসে অপেক্ষা করছে রবির। দেয়ালে থাকা বিশাল ঘড়িটার দিকে চোখ বুলিয়ে দেখে 8টা 38 বাজে। ক্রোধান্বিত হলো সে। এই বাড়িতে কিছু নিয়ম কানুন জারি করা হয়েছে, আর তার মাঝে একটা হলো রাত 8:30-এ ডাইনিং টেবিলে সকলের উপস্থিতি চাই। যদিও বাড়িতে সার্ভেন্ট বাদে রোজিনা আর রবি আর মোর্শেদ থাকে। রবির বাবা গত হয়েছে প্রায় 7 বছর আগে, আর মোর্শেদ সম্পর্কে রবির মামা হয়।
বেচারার কপালে হয়তো কোনো বউ নেই, তাই অবিবাহিত। আরো কিছু সময় অপেক্ষা করার পর রবি ধরফরিয়ে এসে চেয়ারে টেনে বসে। মোর্শেদ আর চোখে রবির দিকে তাকিয়ে ইশারায় বুঝালো, তোমার কপালে দুঃখ আছে বাজান। মামার ইশারা বুঝতে পেরে রবি ভয়ার্ত চোখে মায়ের দিকে তাকালো। রোজিনা তীক্ষ্ণ চোখে এখনো তার দিকে তাকিয়ে আছে। রবি জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে বলল, আসলে ওয়াশরুমে গিয়েছিলাম তাই লেট হয়েছে, সরি মা। মিথ্যে বলল রবি। আসলে সে সন্ধ্যার পর থেকে ল্যাপটপ নিয়ে বসেছিল। ভার্চুয়াল জগতে শশীর নাম সার্চ দিচ্ছিল সে। আফসোস, এতক্ষণ বসে ঘাটাঘাটি করেও কোনো প্রকার হদিস পায়নি। খোঁজাখুঁজিতে এতই মশগুল ছিল যে কখন রাত 8:30 পার হয়ে গেছে টের পায়নি। শুকনো ঢোক গেলে মায়ের দিকে তাকালো সে। রোজিনা ছোট্ট করে হুম বলে খাওয়া শুরু করলো। রবি আর মোর্শেদ ফুস করে স্বস্তির নিঃশ্বাস ফেলে খাবার খাওয়ায় মনোযোগ দিল। বেশ কিছু সময় পর রোজিনা মুখ খুলল। সামনের সপ্তাহ থেকে তুমি অফিসে যাবে। পানি খেতে নিলে থেমে যায় রবি। চটপট চোখে মোর্শেদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতে মোর্শেদ মাথা ঝুঁকিয়ে বোঝায় সে কিছু জানে না। রবি হাতের গ্লাসটা টেবিলে রেখে নিচু গলায় উত্তর দিল, আম্মু, আমার পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি। রোজিনা বলল, আমি তোমার উপর সম্পূর্ণ কোম্পানির ভার দিচ্ছি না। আপাতত তুমি মোর্শেদের সাথে থেকে সবকিছু বুঝে নাও। উত্তর দিল না রবি। দাঁতে দাঁত পিষে মামার দিকে তাকালো। মোর্শেদ রবির চাহনিতে হাঁ হয়ে আছে, অর্থাৎ সে কিছুই জানে না, একদম নির্দোষ। রোজিনা খেতে খেতে বলল, মোর্শেদের দিকে তাকিয়ে লাভ নেই, সে কিছুই জানে না। সিদ্ধান্ত আমি নিয়েছি। রবি অসহায় কণ্ঠে বলে ওঠে, আম্মু, আমাকে আর কিছুদিন সময় দাও, প্রমিস খুব মনোযোগ দিয়ে কাজ করব। রোজিনা গম্ভীর কণ্ঠে শুধালো, তুমি জানো খাবারের সময় বেশি কথা বলা পছন্দ করি না। একবার যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, চুপচাপ খাও। খুনো হলো রবি। ঠোঁট উল্টে খেতে লাগলো। খাবারগুলো এখন ঘাসের মতো লাগছে তার কাছে, কিছুই ভাল লাগছে না। মোর্শেদের দিকে অসহায় চোখে তাকালো। মোর্শেদও হতাশ হয়। এই ছেলের ক্যারিয়ার নিয়ে কোনো টেনশন নেই, একদম ভব করে উড়ন চণ্ডালী, ঘোরাঘুরি ছাড়া কিছুই বুঝে না। জীবন চলমান, সময়ের গতির সাথে চলন্ত ট্রেনের মতো স্টেশন ছেড়ে নতুন পথের অনুসন্ধানে সামনে এগোতে হয়। সময়ের সাথে বর্তমানের মুহূর্তগুলো অতীতের স্মৃতির পাতা হিসেবে আখ্যায়িত থাকে। পাহাড়ে কাটানো মুহূর্তগুলো যেন দুজনের জীবনের সবচেয়ে প্রিয় ছিল। দুজন একই শহরে থেকেও আলাদা পরিচ্ছেদে বসবাসরত। দূর প্রান্তে থেকেও একে অপরকে খোঁজার প্রচেষ্টা চালিয়েছে। বেশ কয়েকবার শশী ঢাবের ক্যাম্পাসের আশেপাশে ঘুরেছে। শাহরিয়ার চৌধুরী রবি নামে খোঁজ নিয়েছে। যেহেতু রবি ট্রাভেল প্রেমী ছিল, সেহেতু ভার্সিটিতে তার খুব কমই যাওয়া আসা হতো। সেই সুবাদে কাছের বন্ধু বাদে কেউ তেমন চেনে না। প্রতিবার বুক ভরা আশা নিয়ে আসলেও বিষণ্ণ মনে ফিরতে হতো শশীকে। অপরদিকে রবিরও একই অবস্থা, মস্তিষ্ক জুড়ে কেবল শশীর অস্তিত্ব। বেশ কয়েকবার ভার্সিটিতে গিয়ে শশী ইমতিয়াজকে খুঁজেছে, ফলাফল শশীর মতোই শূন্য। হতাশ হলো রবি। নিজের চুল টানতে ইচ্ছা করছে তার। অসহ্য গরম ভ্যাপসা ঘামের গন্ধ গা থেকে ভেসে আসছে। মাথার উপর উল্কাপিণ্ড সূর্যের মাত্রা অতিরিক্ত উত্তাপে হাহাকার চারপাশ। অতিরিক্ত গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। কফি হাউসের দরজা ঠেলে ভিতরে ঢুকলো রবি, রাজীব আর বাবু। মুহূর্তেই শরীরে এসির ঠান্ডা শীতল স্রোত পেয়ে গেল। বাবু চেয়ার টেনে ধপাস করে বসে গা এলিয়ে দিল তাতে। তার পাশেও সামনের চেয়ারে রবি রাজীব বসলো। বাবু হাত ছেড়ে ওয়েটারকে ডেকে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিল। রবি চুপচাপ তাদের পাশে নির্বাক ভাবে বসে আছে। রাজীব দুই হাতে এলোমেলো চুলগুলো পিছে ঠেলে বলল, শালা, এই জন্মে আর শশীরে পাবি না। খোদায় রোদের মধ্যে ঘোরাঘুরি কইরা কালা হইয়া লাভ নাই, পরে দেখা যাইবে হইছস কালা একজনের লাইগা, কিন্তু বিয়ার পিড়িতে তারে তো পাবি না, সাথে অন্য কেউ তোরে পাত্তা দেবে না। রবি প্রতিউত্তর করলো না, মন তার বিষণ্ণতায় ছেয়ে আছে। বাবু সোজা হয়ে বসে বলল, তুই যেমন বলদা, কামটাও করলি বলদামির মতো। ভাই, একটা মাইয়ার লগে 3 দিন কাটাইয়াও তার অ্যাড্রেস তো দূরের থাক, নাম্বারটাও চাইতে পারলি না। তোর ভাগ্য ভালা, এমন লাউরা হইয়াও আমাদের বেস্ট ফ্রেন্ড হইছস, না হইলে তোরে দুনিয়ার কেউ বেস্ট ফ্রেন্ড রূপে নিত না। হেসে ফেললো রাজীব। তার ছেড়ে চোখে তাকালো রবি, বলল,
ভাই জানি বোকামি করছি, তাই বলে ঢাকঢোল পেটাতে হবে? রাজীব হেসে প্রত্যুত্তর করলো। আজকালকার দিনে ঢোল ব্যবহার হয় না, মাইক কিংবা সাউন্ড বক্সে লাগাতে পারি। রবি লম্বা দম ফেললো, নিচু গলায় বলল। ভালো লাগছে না ইয়ার, কেমন খাপছাড়া লাগছে নিজেকে। বাবু বলল, ভাবা যায় 3 দিনের মধ্যে একটা মেয়ের প্রেমে পড়ে রবি হাবুডুবু খাচ্ছে? ভাবা যায় এগুলা? রবি প্রত্যুত্তরে হাসলো। অতঃপর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসে চুমুক বসিয়ে ঠান্ডা হলো 3 বন্ধু। নেক্সট টাইম কোথাও কোথায় খুঁজবে তার প্ল্যান করতে লাগলো। রিপোর্টের কাগজে হাতে নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শশী। অনুভূতির কৌটা তার শূন্য, বুক চিরে কেবলমাত্র দীর্ঘশ্বাস আসছে। কোনো মেয়েই বোধহয় তার বাবার অসুস্থতা মেনে নিতে পারে না, সে নিজেও পারছে না। সে চায় তার বাবা অন্যান্য বাবাদের মতো সুস্থ থাকুক। তপ্তশ্বাস ফেলে তার পাশে বসা ইকবালের দিকে তাকালো, তারপর জোরপূর্বক শুকনো ঠোক গিলে সামনে তাকালো। ঠোঁট টেনে নিচু আওয়াজে প্রশ্ন করলো, বাবা ঠিক হবে না আঙ্কেল? শশীর বিপরীতে বসা ব্যক্তিটি নীরবে দীর্ঘশ্বাস ফেলল। গায়ে তার সম্মানধানী অ্যাপ্রন, হাতের কলম টেবিলে রাখলো। 2 হাত ভাঁজ করে টেবিলের উপর রেখে হালকা ঝুঁকে বসলো। তারপর অত্যন্ত চিন্তিত কণ্ঠে বলল, প্রত্যেক মানুষই কোনো না কোনো ব্যাপারে অতিরিক্ত ভয় পায়। সেটার সাথে যদি অতীতের কোনো কিছুর সাথে যোগসূত্র থাকে, তাহলে ভয় থেকে এক প্রকার মানসিক যন্ত্রণার সৃষ্টি হয়। তোমার মায়ের অকাল মৃত্যু তোমার বাবা সহজে মেনে নিতে পারেনি। এই অতীতকে আঁকড়ে ধরে সোহরাব এখন আতঙ্কিত, আর সেটা তুমি। তার ধারণা মানে তুমিও শিশিরের মতো তাকে ছেড়ে চলে যাবে। এই ধরনের ভয় আতঙ্ককে সাধারণত ফোবিয়া বলে, আর তোমার বাবা মানে সোহরাব এই ফোবিয়াতে আক্রান্ত। হতবাক হয়ে গেল শশী। একরাশ ভয় হানা দিল তার মাঝে। ভয়ার্ত চোখে ডাক্তারের দিকে তাকালো। ইকবাল এক হাতে শশীর হাত ধরে চোখের ইশারায় আশ্বস্ত দিল। শশী সেদিকে তাকিয়ে কিছুটা আতঙ্ক মুক্ত হলেও বুক চিরে চাপা আর্তনাদ ভাসছে তার। হতাশ হয়ে প্রশ্ন করলো, মানে বাবা তাহলে? তোমার বাবা মেন্টালি সিক, তার মাঝে হারানোর ভয়টা এখনো বিদ্যমান। এই ধরনের ফোবিয়া যাদের থাকে তারা খুব সেন্সিটিভ হয়, মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে থাকে। শশী কিছু বলল না, চুপচাপ শুনছে সব কথা। তখন ইকবাল সমাধান জানতে চেয়ে প্রশ্ন করলো, সোহরাবকে সুস্থ করার উপায়? ঠোঁট কামড়ে মাথা হালকা ঝাঁকালো ডক্টর। তারপর আবারও বলতে লাগলো, ফোবিয়া সাধারণত এক ধরনের মানসিক রোগ, আর এর অন্যতম চিকিৎসা হলো সাইকোথেরাপি, অর্থাৎ বিহেভিয়ার থেরাপি। এই থেরাপিতে আক্রান্ত ব্যক্তির অস্বাভাবিক আচরণকে ধীরে সুস্থে স্বাভাবিক আচরণে পরিবর্তন করা হয়। শশী বলল, পাপা যখন হাইপার হয়ে যায় তখন তার অতিরিক্ত মাথা ব্যথা করে আর প্রচুর ঘেমে যায়। মানসিকভাবে অসুস্থ থাকলে অতিরিক্ত দুশ্চিন্তার কারণেও মাত্রাতিরিক্ত মাথা ব্যথা হয়ে থাকে, আর এই শারীরিক ও মানসিক উপসর্গ কমাতে মেডিসিন নিতে হয়। আমি কিছু মেডিসিন দিয়ে দিব, আর তোমাদের কিছু ব্যাপার খুব সাবধানতার সাথে পালন করতে হবে। ইকবাল আগ্রহ নিয়ে কণ্ঠস্বর বিষণ্ণ করে বলল, যা যা করতে বলবেন সব করব, বিনিময়ে আমার বন্ধু যেন সুস্থ হয়ে যায় স্যার। বিস্মিত চোখে তাকালো ডক্টর। তার 50 বছর বয়সে এমন মানুষ খুব কমই দেখেছে। বিপদের সময় আপন ভাই যেখানে পাশে থাকে না, সেখানে ইকবাল তার কিশোরকালের বন্ধুর জন্য কত মরিয়া। সোহরাবের চিকিৎসার ব্যাপারটা প্রথমে তিনি দেখেছিলেন। তার ধরন তিনি খুব কাছ থেকে সোহরাব আর ইকবালকে চেনে। এই কয়েক বছর ইকবাল আর সোহরাবের এমন বন্ধুত্ব দেখে প্রসন্ন হলো তার মন। মনে মনে দোয়া করলো সোহরাব যেন সুস্থ হয়ে যায়। রাত্রি প্রায় 2টা ছুঁই ছুঁই। অন্যান্য দিনের মতো রবি চুপি চুপি পায়ে বাড়ির সদর দরজা খুলে ভিতরে ঢুকলো। খুব সাবধানতার সাথে দরজা লাগিয়ে পিট পিট পায়ে সিঁড়ি পেয়ে উপরে উঠলো। রোজিনার রুম পেরিয়ে তার রুম যাবার আগে মায়ের রুমের লাইট অফ দেখে ভাবলো ঘুমিয়ে আছে। হাঁপ ছেড়ে বাঁচলো রবি। রোজিনার ভাস মতে রবি এখন তার রুমে ঘুমাচ্ছে, কারণ রাতের খাবার একসাথে খেয়েছে তারা সবাই। রবি অন্যান্য দিনের মতোই রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়েছিল। রোজিনাও তাই জানে। রাত যখন প্রায় 11টা তখন রবি চুপি চুপি পায়ে
বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এখন রাত 2টা ছুঁই ছুঁই। রাতে এতক্ষণ বাইরে ছিল রবি, ভাবতেই কেমন কেমন লাগছে তার। একমাত্র মা জানলে আর রেহাই নেই। এত সহজে কাজ শেষ করলো, অথচ কেউ টের পায়নি ভেবেই নিজেকে বাহবা দিচ্ছে সে। আস্তে করে রুমের দরজা লাগিয়ে ভাপ নিয়ে জ্যাকেটের কলার ঠিক করলো। রুমের লাইট অন করে পিছনে ফিরতেই তার চোখ চড়ক গাছ প্রায়। চোখ বড় বড় করে তাকিয়ে শুকনো ঢোক গেল, কারণ রোজিনা তার বিছানায় শুয়েছিল। লাইট অন হওয়ায় চোখ খুলে তাকালো। মাত্রা অতিরিক্ত রেগে আছে সে। এমন বেয়াদব ছেলে যে রাত বিরাতে বাইরে কাটায়, সেই ছেলেকে চড়িয়ে গাল লাল করে দিতে ইচ্ছে করছে। শুয়া উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে শক্ত গলায় প্রশ্ন ছুড়ল, কোথায় ছিলে? রবি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। মিনমিনিয়ে গলায় উত্তর দিল, চন্দ্রিমা উদ্যানে ছিলাম ফ্রেন্ডের সাথে। রোজিনা রাগী করে আবারও হেঁকিয়ে উঠল। এত রাতে সেখানে কি প্রয়োজন ছিল? রবি কিছুটা ভয় পেয়ে যায়। প্রত্যুত্তর করতে যাবে তার আগে রোজিনা তড়িঘড়ি করে এগিয়ে রবির হাত ধরে বলতে লাগলো, তোমার গায়ে এই সাদা পাউডার কেন? এগুলো কিসের? রোজিনা রবির বাহু, গাল, মুখ, হাত ধরে দেখতে লাগলো। সন্দেহ হলো তার, বলতে লাগলো, এগুলো ড্রাগস? তুমি রাতে বাহিরে ড্রাগস নাও রবি? এই দিন দেখার বাকি ছিল আমার। হতভম্ব হয়ে গেল রবি। আহাম্মকের মতো ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। বলল, আরে আম্মু, আমার কথা শোনো। রোজিনা রবির বাহু ঝামটা মেরে ছাড়লো। তারপর কড়া গলায় রেগে বলতে লাগলো, মাঝরাতে বাড়ির বাহিরে গিয়ে তুমি নেশা করো? এই শিক্ষা দিলাম তোমাকে? রবি গায়ে লেগে থাকা সাদা পাউডারগুলো ছাড়তে ছাড়তে বলল, আম্মু, এইগুলা ময়দা। সিফাতের বার্থডে আজ, তাই চন্দ্রিমা উদ্যানে গিয়েছিলাম। সিফাতকে ময়দা ডিম দিয়ে গোসল করিয়েছি। হ্যাঁ, তুমি এই ময়দাকে ড্রাগ বানিয়ে ফেললে? আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে নিয়ে এত জঘন্য চিন্তা করতে পারো। মনের অস্থিরতা নিবল রোজিনার। লম্বা দম নিয়ে শুকনো ঢোক গেল। রবি প্রথমে স্বাভাবিক থাকলেও এখন আর নেই। গায়ের লেদার জ্যাকেট খুলে মেঝেতে ছুঁড়ে মেরে কাট কাট গলায় বলে উঠল, আমি কলেজ পড়ুয়া কোনো বাচ্চা ছেলে না আম্মু, যথেষ্ট বড় হয়েছি আমি। আমাকে নিয়ে তোমার এইসব লেম টেনশনগুলো জাস্ট বোরিং লাগে। একটু বেশিই করো তুমি। আমাকে আমার মতো তো থাকতে দাও। রোজিনা প্রতিউত্তর করলো না, চুপচাপ নীরব হয়ে দাঁড়িয়ে রইল। রবি এক হাতে চুলে থাকা ময়দাগুলো ছেড়ে ফেলে এগিয়ে রোজিনাকে বিছানায় বসালো। তার সামনে হাঁটু গেড়ে বসে 2 হাত মুষ্টিবদ্ধ করে বলতে লাগলো, ট্রাস্ট মি আম্মু, আমি কখনো খারাপ কাজে লিপ্ত হব না। ভয় পাও কেন তুমি? আমাকে বিশ্বাস করো না? আমি বলছি তো, কিছুদিন পর বিজনেস সামলাবো। একটা ব্যাপারে একটু টেনশনে আছি, সেটা শেষ হলে আমি অফিসে যাব। প্রমিস আম্মু। প্রসন্ন হলো রোজিনা। ঠোঁটে ফুটে এলো স্মিত মিষ্টি হাসি। রবির গালে এক হাত রেখে বলল, আমি বিশ্বাস করি তোমাকে। বড় হও তুমি। জীবনের সকল সাফল্য আসুক তোমার। রবি খুশি হলো। উফ মা, বলে জড়িয়ে ধরলো রোজিনাকে। বৃষ্টি স্নাত বিকেল। পিচ ছাড়া রাস্তা ভিজে আছে। গাছের ডালপালা পাতা বৃষ্টির পানিতে ভিজে চুপসে আছে। দুপুরে থেকে ঝুম বৃষ্টি হওয়ায় বিকালের আবহাওয়া শীতল। মৃদু বাতাস বইছে চারপাশে। তারই মাঝে কোলাহলপূর্ণ হাট বাজার, জনমানবপূর্ণ শপিং মল, যেখানে 3rd ফ্লোরে দাঁড়িয়ে খুব ব্যস্ততার সাথে শশী ফোনে কথা বলছে। কথার মাঝে আবার খিলখিল করে হাসছে। তখন অনাকাঙ্ক্ষিত ভাবে একজন মহিলার সাথে ধাক্কা লাগে তার। মহিলার হাতে কিছু ব্যাগ ছিল, যা ধাক্কা লাগার কারণে নিচে পড়ে যায়। শশী কান থেকে মোবাইল নামিয়ে পকেটে রেখে সরি আন্টি বলে। তারপর ঝুঁকে নিচে পড়ে থাকা শপিং এর ব্যাগগুলো তুলে হাসি মুখে এগিয়ে দেয়। মহিলাটি শশীর এমন সভ্য ব্যবহারে খুশি হয়। শশী আবারও অপরাধীর মতো বললে, সরি আন্টি, আমি খেয়াল করিনি একদম। মহিলাটি তার হাত থেকে ব্যাগগুলো নিল। তারপর প্রত্যুত্তর করলো, ব্যাপার না, আমার দেখে হাঁটা উচিত ছিল। ডোন্ট বি সরি গার্ল। প্রতি উত্তরে মিষ্টি করে একটা হাসি দিল। তখন পাশ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, আম্মু, হয়েছে তোমার? হাতের ঘড়ি ঠিক করতে করতে রোজিনার পাশে দাঁড়ালো রবি। চোখ সরিয়ে সামনে তাকিয়ে শশীকে দেখে অবাক হয়ে যায় সে। শশীও রবিকে দেখে স্তব্ধ হয়ে যায়। দুজনেই একে অপরের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। ব্যাপারটা রোজিনা আঁচ করতে পারলো। রবি প্রশান্তির হাসি দিয়ে বলে উঠল,
তুমি এখানে? কত খুঁজেছি তোমায় জানো? শশী চুপচাপ রবির দিকে তাকিয়ে আছে। রোজিনা প্রশ্ন করলো, তোমরা একে অপরকে চিনো? রবি হেসে উত্তর দিল, হ্যাঁ আম্মু, ওর নাম শশী। আমরা দুজন একসাথে বান্দরবন ট্রিপে ছিলাম। রোজিনা ছেলের হাসি খুশি মুখ দেখে পুরোপুরি শিওর হয়ে গেল। শশীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মাশাআল্লাহ, ভারী মিষ্টি মেয়ে তুমি। শশী বিনিময়ে হাসি দিল। এখন কি বলা উচিত তার বুঝে আসছে না, তাই চুপচাপ ঠোঁট প্রসারিত করে হেসে কাজ চালিয়ে দিচ্ছে। রোজিনা শশীর হাত ধরে 1 কাপ কফি খাওয়ার অনুরোধ জানালো। শশী বারণ করতে পারেনি। অতঃপর তিনজন ক্যাফেতে বসে বসে কফি খেলো। এর মাঝে একে অপরের সম্পর্কে সব জেনে নিল তারা। রোজিনা আর শশীর মাঝে খুব ভালো ভাব জমলো। রবির লাইফ পার্টনার হিসেবে শশীকে ভালো লাগলো রোজিনার। রবিও প্রসন্ন হলো। এতদিন ধরে যাকে খুঁজছে তাকে আজ অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে গেছে। এবার ভালোই প্রেমটা হয়ে গেলেই ভালো ভেবে মনে মনে হাসলো সে। কফি খাওয়া শেষে ক্যাফে থেকে বেরিয়ে এলো তিনজন। এবার বিদায় নেবার পালা। রোজিনা শশীর গালে হাত রেখে অত্যন্ত আন্তরিকতার সাথে বলল, আমাদের বাড়িতে আসবে কিন্তু। শশী মুচকি হেসে শুধালো, আসবো আন্টি। আরো কিছুক্ষণ কথা হলো শশী আর রোজিনার। রবির তো নিজেকে কাবাবের হাড্ডি লাগছে। সেও যে তাদের পাশে আছে তারা যেন তা বেমালুম ভুলে গেছে। হতাশার নিঃশ্বাস ফেললো রবি। তখন সোহরাব তাদেরকে দেখতে পায়। সোহরাব, শশী আর ইকবাল শপিংয়ে এসেছিল একসাথে। শশীকে ভিতরে না পেয়ে বাইরে খোঁজার জন্য এসে তাদের দেখতে পায়। শশীর পাশে রবিকে দেখে চেঁচিয়ে ওঠে, এই বেয়াদব ছেলে, তুমি এখানে কি করছো? হঠাৎ আকস্মিক ঘটনায় তিনজনই অবাক হয়ে যায়। শশী কিছু বলতে যাবে তার আগে সোহরাব এগিয়ে রবির কলার ধরে বলতে লাগলো, ওই দিন মার খেয়েও শিক্ষা হয়নি? আমার মেয়ের সাথে আবার দেখা করতে এসেছিস? এত সাহস তোর? আজকে আমি তোকে মেরেই ফেলবো। সোহরাব খুশি মারার জন্য হাত ওঠায়। রোজিনা আটকে ওঠে। তখন ইকবাল এগিয়ে সোহরাবের হাত ধরে ফেলে। শশী আর ইকবাল মিলে সোহরাবকে ছাড়িয়ে নেয়। রোজিনা রবির হাত টেনে দূরে সরিয়ে নিয়ে আসে। সোহরাব নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, ছাড় ইকবাল, এই ছেলেকে আমি মেরেই ফেলবো আজ। রাগান্বিত হলো রোজিনা, বলল, রাস্তাঘাটে এসব কি ধরনের অসভ্যতামি হচ্ছে? আপনার সমস্যা কোথায়? আমার ছেলেকে মারছেন কেন? সোহরাব বলল, আপনার ছেলেকে সামনে রাখুন, আমার মেয়ের আশেপাশে যেন না দেখি, না হলে ওই দিনের মতো আবারও মারতে বাধ্য হব। ভ্রু কুচকালো রোজিনা। রবি এখনো নিশ্চুপ। রোজিনা রবির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তার মানে ওই দিন ওই লোক তোমাকে মেরেছিল? রবি কিছু বলার আগে রোজিনা সোহরাবের দিকে তাকিয়ে কড়া গলায় বলে, নিজের ভদ্রতা বজায় রাখবেন মিস্টার। খবরদার, আমার ছেলের গায়ে একটা আঁচড় লাগলে আপনার অবস্থা আমি খারাপ করে দিব। পারলে নিজের মেয়েকে সামনে রাখবেন। তর্কাতর্কি শুরু হলো দুজনের মাঝে। শশী তার বাবাকে আর রবি তার মাকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কেউ থামছে না। হতাশ হয়ে একে অপরের দিকে তাকালো দুজন। শপিং মলের সামনে ঘটা এই আকস্মিক ঘটনায় চারপাশে মানুষের ভিড় জমে গেছে। ঝগড়ার এক পর্যায়ে একে অন্যজনের দিকে তীক্ষ্ণ চাহনি দিয়ে আর কড়া থ্রেট দিল। তারপর শশীর হাত ধরে সোহরাব চলে যেতে লাগলো। হতাশ হলো রবি। এগিয়ে শশীকে কিছু বলতে যাবে তার আগে রোজিনা তার হাত ধরে অন্যদিকে যেতে লাগলো। রবি আর শশী দুজনেই নিরুপায়। রবি ঘাড় ঘুরিয়ে শশীর দিকে তাকালো। শশী গাড়িতে ওঠার আগে একবার অসহায় চাহনিতে রবিকে দেখলো। তারপর ক্ষুণ্ণ মনে গাড়িতে উঠে বসলো। বিষণ্ণতায় ছেয়ে এলো দুজনের মন। পুরো রাস্তায় কেউ কোনো প্রকার কথা বলেনি। শশী বাড়ি ফিরেই চুপচাপ দ্রুততার সাথে পা চালিয়ে নিজের রুমে চলে গেল। ইকবাল ক্রোধান্বিত হলো সোহরাবের উপর। দাঁতে দাঁত পিষে সোহরাবের দিকে কড়া চাহনি নিক্ষেপ করে সে তার রুমে চলে গেল। সোহরাব হতাশ হলো এইবার। গায়ের ব্লেজার খুলে সোফায় ফেলে গলার টাইট টেনে ঢিলে করে করলো। সোফায় গা এলিয়ে বসলো। অনুতপ্ত বোধ করছে সে। আসলে তখন এমন রিয়েক্ট করা উচিত হয়নি। আচ্ছা, ছেলেটাকে কি শশী ভালোবাসে? তাহলে কি শশীকে আমার থেকে দূরে নিয়ে যাবে? কিন্তু শশীকে ছাড়া আমি থাকবো কিভাবে? ছেলেটার গায়ে হাত তোলার জন্য কি শশী মামুনি আমার উপর রাগ করেছে? কথা বলা বন্ধ করে দিবে? চটপট চোখ খুলে তাকালো সোহরাব। শশী কোথায়? রেগে আছে?
অস্থির হলো তার মন। দ্রুততার সাথে উঠে দাঁড়ালো, পা বাড়ালো শশীর রুমের উদ্দেশ্যে। আম্মু আমার কথা তো শুনো। রোজিনার পিছু হাঁটতে হাঁটতে বলল রবি। রোজিনা সিঁড়ি দিয়ে উপরে উঠছে। রবির কথার কর্ণপাত করেনি একদম। রবি আবারও বলতে লাগলো, ওই দিন ছোট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাছাড়া শশীর বাপ তো একটা সাইকো। উফ আম্মু শোনো তো। সিঁড়ির মধ্যভাগে দাঁড়িয়ে পড়ল রোজিনা। রবি তার 3 সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। গায়ের আঁচল পিছন থেকে সামনে টেনে শুধালো, তুমি সেদিন মিথ্যে বলেছিলে আমাকে। আমি কথা শেষ হওয়ার আগেই রবি বলে উঠল, তার জন্য সরি আম্মু। শশী অনেক ভালো মেয়ে। শশীর বাপ হয়তো একটু সাইকো, কিন্তু অনেক ভালো। প্লিজ এমন রিয়েক্ট করো না। শেষের কথাটা অনুনয় স্বরে বলল রবি। রোজিনা তার তীক্ষ্ণ চাহনিতে উত্তর দিল, ভুলে যাও ওই মেয়েকে। এত কিছুর পরেও কিভাবে তুমি এই কথা বলছো? আমি কিছুতেই ওই লোকের মেয়েকে তোমার সাথে বিয়ে দিব না। অ্যান্ড ইটস ফাইনাল। গটগট পায়ে চলে গেল রোজিনা। রবি আগের জায়গায় দাঁড়িয়ে রইল। বিরক্তি দিয়ে মুখ দিয়ে শীত পড়ল। এক হাত উঠিয়ে কপাল কুঁচকে বিরক্তি মুখ ভাবছে কি করা যায়। শশীর বাবা কি আসলেই পাগল? হুদায় কেউ এভাবে রিয়াক্ট করে? সে একা থাকলে একটা কথা ছিল, কিন্তু না, তার গুণধর মা জননী তার সাথে ছিল। বেটা যদি শশীর বাপ তার হবু শ্বশুর না হতো, তাহলে ওখানেই 2-4 ঘা লাগিয়ে দিত। উফ ইয়ার, তার লাইফে কেন এত প্যারা? সব প্যারা কি খালি তাকেই দেওয়া লাগে? হুদাই। রাত্রির প্রথম ভাগ। বাইরে খুটখুটে অন্ধকারে পরিবেশ নীরব। রাস্তাঘাট সোডিয়ামের কৃত্রিম আলোতে আলোকিত। নিস্তব্ধ পরিবেশে মৃদু শীতল বাতাসে থাই গ্লাসের সামনে ঝুলানো সাদা পর্দাগুলো দুলছে। বিছানায় হেড সাইডে হেলান দিয়ে বসে আছে শশী। হাতের মোবাইলে রিংটং বাজতেই সাইলেন্ট করে বিছানার পাশে রেখে দিল শশী। বুকে 2 হাত গুছিয়ে বিছানায় বসে দরজায় তাকিয়ে আছে। বিকেলে রুমে এসে যে দরজা লাগিয়েছে এখনো দরজা খুলেনি। আর সৌরভ সেই থেকে দরজার বাইরে দাঁড়িয়ে নানান কথার প্রলাপ করে শশীর রাগ ভাঙানোর চেষ্টা করছে। সৌরভের এমন পাগলামোতে শশী মাঝে মাঝে বিরক্ত হলেও প্রচন্ড ভালো লাগে তার। হাসি পায় প্রচুর। তার বাবা মাঝে মাঝে পাগলামো নয়, বাচ্চামো করে। প্রতিটা মেয়ের কাছে হয়তো তার বাবার করা প্রত্যেক ভালো কৃতকর্ম পছন্দ হোক। শশীর ক্ষেত্রেও তাই। শশী মামুনি, দরজা খুলো প্লিজ। আর এমন হবে না, দেখো কান ধরেছি। অস্থির কণ্ঠে বলল সৌরভ। তার পাশে ইকবাল দেয়ালে হেলান দিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়েছিল। সে শশীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, শশী, তোর বাপ নাকামি চোবানি ভালোই খাইতেছে, দরজা খুলিস না, আর একটু হেনস্থা হতে দে। সৌরভ চোখ পাকিয়ে ইকবালের দিকে তাকালো, বলল, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি আমি। তুই সামন থেকে যা, নয়তো তোরেও ওই পোলার মতো অবস্থা করবো। ইকবাল কণ্ঠস্বর তেছড়া করে উত্তর দিল, তুই হবু শ্বশুর হওয়ার ওই পোলা তোকে ছাড় দিবে? আমি কোলে বসাইয়া চুম্মা দিমু ভাবছস? ডাবল দিমু। ঠোঁট চেপে হাসলো শশী। হাসি আর থামছে না, আবার উচ্চস্বরেও হাসতে পারছে না। বাবা চাচার এমন ঝগড়া সে বেশ ভালো উপভোগ করে সব সময়। ছোট থেকেই দেখে আসছে ইকবাল আর সৌরভকে একে অপরের সাথে এভাবে ঝগড়া করে। তবে দুজনের পথ কখনো আলাদা হয় না। এমন বন্ধুত্ব বোধ হয় হাতে গোনা কয়েকটা পাওয়া যাবে। দুজনের এমন মিলমিশ দেখে প্রসন্ন হয় শশী। আবারও ডাকলো সৌরভ। শশী তার হাসি মুখখানা গম্ভীর করে দরজা খুলে বিছানায় বসলো। সৌরভ ইকবাল রুমে আসলো। সৌরভ শশীর পাশে আর ইকবাল চেয়ার টেনে শশীর সামনে বসলো। শশী বুকে হাত গুজে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। সৌরভ আবারও এটা সেটা বলছে, কিন্তু শশী প্রতি উত্তরে নীরব। হতাশ হলো সৌরভ। অসহায় কণ্ঠে বলল, ওই দজ্জাল মহিলার জন্য তোর পাপার সাথে রাগ করে আছিস? এটা রীতিমতো অন্যায় শশী, অন্যায়। চোখ বড় বড় করে সৌরভের দিকে তাকালো শশী। ইকবাল খুব খুব করে কেশে গলা ছেড়ে বলল, তুই রাগ ভাঙাতে আসস, আমি আগুনে ঘি ঢালতে। ইকবালের কথায় সৌরভের টনক নড়ল। শশীর দিকে তাকাতেই দেখে শশী তার দিকে কটমট চোখে তাকিয়ে আছে। সৌরভ বোকা বোকা টাইপ হাসি দিয়ে বলল, সরি, ভুল বলেছি। ওই শাকচুন্নি মহিলা, সরি, ভদ্র মহিলা হবে।
শশী নীরবে হতাশার নিঃশ্বাস ফেলে হালকা মাথা এদিক সেদিক দুলালো। তারপর বলল, পাপা তুমি? তো কি বলবো, ওই মহিলা আসলেই শাকচুন্নি। দেখিসনি কিভাবে ঝগড়া করছিল? এই মহিলার ছেলের সাথে তোর বিয়ে ক্যান্সেল। ইকবাল সোহরাবকে অপদস্থ করে বলে উঠল, তুই মনে হয় ভদ্র, তুই নিজে বেডি মানুষের মতো কামড়ে অন্য রেখে ঝগড়া করতেছস। লাইক সিরিয়াসলি সোহবার? সোহরাব ইকবালের দিকে দাঁতে দাঁত পিষে তাকিয়ে বলল, তুই বাইর হ, যা ভাগ এখান থেকে। শশী এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে উচ্চস্বরে হেসে ফেলল। ইকবাল সোহরাব দুজনে প্রসন্ন হলো তার হাসিতে। শশী হাসতে হাসতে শুধালো, পারো তোমরা সারাদিন ঝগড়া করতে। শশীর হাসিতে প্রসন্ন হলো সোহরাব, সাথে ইকবালও। দুজনকে খুশি হতে দেখে শশী হাসি থামিয়ে গম্ভীর মুখে বলল, বাই দ্য ওয়ে, আমার রাগ ভাঙেনি। হতাশার চোখে তাকালো সোহরাব, তপ্ত শ্বাস ফেলে বলল, ওই শাকচুন্নির সাথে আমি কথা বলতে পারবো না। শাকচুন্নি বলায় শশী আবারও তেতে উঠল। বাবাকে শাসনের সুরে বলল, উনি খুব ভদ্র মহিলা, তুমি প্রথমে ওনার সাথে মিসবিহেভ করেছো, তাই তুমি আগে ওনাকে সরি বলবে। রবির সাথেও কথা বলে সব ঠিক করবে। সোহরাব কিছু বলতে যাবে, তার আগে শশী দাঁড়িয়ে বলে ওঠে, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, যা বলেছি তাই করবে, না হলে আমার সাথে কথা বন্ধ। গটগট পায়ে বেরিয়ে যায় রুম থেকে। সোহরাব অসহায় চোখে ইকবালের দিকে তাকাতেই ইকবাল বলল, ওরা যদি একে অপরকে ভালোবাসে তাহলে তোর সমস্যা কোথায়? আমি আমার মেয়েকে হারাতে চাই না। ওরা শশীকে নিয়ে যাবে, আমি একা কিভাবে থাকবো বল? বোকা, প্রত্যেক মেয়ের বিয়ের পর শ্বশুর বাড়ি যায়। শশী তো দেশ ছাড়ছে না, দেখা তো হবেই। শশীকে কি ঘরে বসিয়ে রাখতে পারবি? একদিন তো বিয়ে দিতেই হবে, তাই না? এত অবুঝ কেন তুই? শশী তোর মেয়ে, তোর থেকে কেন কেউ দূরে রাখবে? যার রবি ছেলে হিসেবে অনেক ভালো, শশীকে ভালো রাখবে, ট্রাস্ট মি। সোহরাব প্রত্যুত্তর করলো না। ভাবছে সে, সত্যিই তো একদিন না একদিন শশীর বিয়ে হয়ে যাবে, এটাই তো নিয়ম। সেই আর বাঁচবে কয়দিন। দীর্ঘশ্বাস ফেলল সোহরাব। বসা থেকে উঠে আস্তে আস্তে পায়ের কদম ফেলে নিজের রুমে গেল। ড্রয়ার থেকে শিশিরের একটা ছবি বের করলো। ইজি চেয়ারে গা এলিয়ে বসে দেখতে লাগলো শিশিরকে। এক সময় বুকের মাঝে ছবিটা রেখে প্রশান্তির ঘুম দিল চেয়ারে বসে থেকেই। নীরবতা, পুরো বাড়ি জুড়ে চলছে নিস্তব্ধতা। জমকালো আলোতে পুরো বাড়ি আলোকিত। অভিজাত্য খাবারের টেবিলের এক পাশে জড়ো সড়ো হয়ে বসে আছে রবি, তার ঠিক সামনে মোর্শেদ। রবি একবার মোর্শেদের দিকে তাকালো, তারপর আর চোখে তাদের ডান পাশে বসে থাকা রোজিনার দিকে তাকালো। কিছু বলতে চাইছে রবি, কিন্তু রোজিনার তীক্ষ্ণ চাহনিতে জিভ চলছে না তার। সার্ভেন্ট খাবার দিয়ে গেলে রোজিনা খাওয়া শুরু করতে বলে। রোজিনা খাবার চিবুতে চিবুতে প্রশ্ন করলো, আমার মনে হয় কিছু বলতে চাইছো তুমি। রবি মামার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। মোর্শেদ এক হাতে কপাল চুলকে চোখের ইশারায় বোঝায় বলে ফেল। রবি শুকনো ঢোক গিলে বলতে নেবে তার আগেই রোজিনা বলে ওঠে, শশীর ব্যাপার বাদে অন্য কিছু বলতে পারো। নিবল রবি। আহত হলো মায়ের কথায়। হতাশার নিঃশ্বাস ফিরে চামচ প্লেটে রাখলো। টুং করে আওয়াজ হয় প্লেটে। শুধালো, তাহলে আর কিছু বলার নাই? রোজিনা হাসলো, তবে সেটা সকলের অগোচরে। ছেলেটা ভালোই প্রেমে ফেসেছে। মনে মনে হাসি দমিয়ে রেখে বলল, শশীকে আমার পছন্দ হয়েছে। অবাক হয়ে চকচকিয়ে তাকালো রবি আর মোর্শেদ। দুজনের এমন চাহনিতে রোজিনা হালকা গলা ছেড়ে আবারও বলল, কিন্তু তার বাবার মিসবিহেভিয়ারের জন্য আমি তাকে আমার বাড়ির বউ করে আনতে পারবো না। মোর্শেদ ফুস করে নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, বাহ বোন বাহ, গিরগিটের মতো রং বদলাতে ভালোই পারো। কথাটা বলে সামনে তাকাতে দেখে রবি রোজিনা তার দিকে তাকিয়ে আছে। সে বিড়বিড় করে বললেও রোজিনা আর রবির কানে এলো কথাটা। মোর্শেদ বেক্কেল হয়ে বোকা হেসে দিয়ে বলল, না মানে আমি কিছু বলিনি, আমি তো খাবার খাচ্ছিলাম, হে হে। কেউ কিছু বলল না। মোর্শেদ হাঁপ ছেড়ে বাঁচলো। রোজিনা ছেলের বিষণ্ণ মন দেখে আবারও মনে হাসলো। পানির গ্লাস হাতে নিয়ে বলল, তবে একটা শর্ত আছে। বলে পানির গ্লাসে চুমুক বসালো। রবি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো।
মোর্শেদ ইশারায় বলল, রাজি হয়ে যা। রবি বলল, কি শর্ত? রোজিনা পানির গ্লাস টেবিলে রেখে বলল, আগে বলো তুমি রাজি কিনা। বিপাকে পড়ল রবি। কি এমন শর্ত দিবে তার মা? ঠোঁট কামড়ে ভাবতে লাগলো। প্রত্যুত্তরে সম্মতি দিতেই রোজিনা বলল, শর্ত শোনার পর রবির মাথায় আকাশ ভেঙে পড়ল। বিস্ময় চোখ তার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মোর্শেদ দাঁত কেলিয়ে হাসল। এবার কোথায় যাবে বাছা ধন? হতাশ হলো রবি। গালে হাত ঠেকিয়ে ক্ষুণ্ণ মনে খাবার চিবোতে লাগলো। তার মা এত বড় কালপ্রেট হবে সেটা তো জানা ছিল না। হাই, প্রেমে পড়লো কেন সে? কেন? কাঁচের টেবিলে ঝুঁকে গালে হাত দিয়ে বসে আছে রবি। চুলগুলো তার উস্কো খুস্কো, চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ, কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। তার সামনে এক গাদা ফাইল হাতে দাঁড়িয়ে আছে মোর্শেদ। ঠোঁটে তার শয়তানির হাসি। বোঝা যাচ্ছে রবিকে এভাবে হেনস্থা হতে দেখে মোর্শেদ প্রচুর আনন্দ পাচ্ছে। রবি তার চিন্তার জগতে ডুবে থেকে প্রশ্ন ছড়ল, তুমি শিওর মামা? হাসি মাখা মুখখানিতে মুহূর্তে আলো নিভে অন্ধকার নেমে এলো মোর্শেদের। ক্ষুণ্ণ মনে বলে উঠল, তুই এখনো আমাদেরকে নিয়ে সন্দেহ করছিস? রবি বলল, তো কি করব? তুমি আর আম্মুর যদি নানার সন্তান হয়ে থাকো তাহলে দুজনের মাঝে এত তফাৎ কেন? বোঝাও আমাকে। মোর্শেদ হাতের ফাইলগুলো টেবিলে সজোরে রাখলো। তারপর বলল, সত্যি বলতে আমারও মাঝে মাঝে সন্দেহ হয়। আপা এত রাগী কেন? আব্বা তাকে কুড়িয়ে আনছে নাকি আমাকে? হেসে ফেলল রবি। মুখে হাসি রেখেই বলল, যাই বলো মামা, তোমার বোন খুব চতুর মহিলা, না হলে এমন শর্ত কেউ দেয়? কি বললো, শশীকে বাড়ির বউ করবে যদি আমি ট্রাভেল বাদ দেই আর ব্যবসা সামলাই? এটা কোনো কথা? ভাই ভ্রমণ করা নিয়ে এমন সমস্যা, তাকে এখানে টানার কি হলো? মোর্শেদও হাসলো, বলল, কি আর করবে, আপনি যে লুকিয়ে গায়েব হয়ে যান আমাদের তো প্রচুর টেনশন হয় নাকি। তাছাড়া এতদিন যাকে ধরে বেঁধে অফিসে আনা গেল না তাকে বিয়ে দিবে, কিন্তু শর্ত দিয়ে অফিসে বসালো। আপার বুদ্ধি আছে মাশাল্লাহ। বিষণ্ণ হলো রবি। মুখে বিরক্ত এনে বলল, আম্মু এমন শর্ত দিবে জানলে জীবনেও প্রেমে পড়তাম না। মোর্শেদ উচ্চস্বরে হেসে ফেলল। রবি তার দিকে ভ্রু উঁচিয়ে তাকালো। মনে মনে বলল, তোমরা দুজনে একই ধানের চাল। মায়ের এই শর্তের সম্পর্কে তুমি আগে থেকেই জানতে, আমি জানি। ভাবলো না আর রবি। এক হাত মাথায় চুলকে কাজে মন দিল। মোর্শেদ খুব সূক্ষ্ম তার সব কাজ রবিকে বুঝিয়ে দিচ্ছে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে প্রায়। গোধূলির আবেগে মেখে আছে আকাশ। পশ্চিম আকাশে উল্কাপিণ্ডের হলুদ আলো চলে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। ব্যবসা গরম বিদ্যমান। অফিসে সারাটা দিন ব্যস্ততার সাথে কাটিয়ে বাড়ি ফিরল রবি। রুমে গিয়ে লম্বা শাওয়ার নিল, বিছানায় ধপাস হয়ে শুয়ে পড়ল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এসির শীতল হাওয়ার কারণে বাইরের ব্যবসা গরম ধরতে পারল না। রবি শুয়ে থেকে মোবাইল হাতে নিল। শশীর নাম্বারে ডায়াল করে কানে মোবাইল ঠেকিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। একবার, দুইবার, তিনবার হবার পরেও কল রিসিভ হলো না। রবি আবারও ট্রাই করলো। পরপর কয়েকবার কল দেওয়ার পরেও কল রিসিভ হলো না। বিরক্তিতে উঠে বসলো। ক্ষুণ্ণমণি মোবাইলটা পাশে ছুঁড়ে মারলো। বিষণ্ণ তার মন। আচ্ছা, শশী কি তাকে ভুল নাম্বার দিয়েছে? ভুল নাম্বার দিবে কেন? হয়তো আশেপাশে নেই। ধ্যাত। বড় ছাদের এক পাশ ঘেঁষে দাঁড়িয়ে সন্ধ্যার ব্যস্ত বনানীর শহর দেখছিল শশী। মোবাইল রুমে ফেলে এসেছে, যার কারণে সে রবির কল ধরতে পারেনি। দীর্ঘক্ষণ ছাদে সময় কাটিয়ে রুমে চলে আসলো শশী। মোবাইলের দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। রুমে এসে চোখ খুলে পানির ছিটে ফোঁটা দিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর স্টাডি টেবিলের চেয়ারে টেনে বসলো পড়ার জন্য। বিষণ্ণ তার মন। ড্রয়ার থেকে ডায়েরি বের করে গ্রিন কালার পেন দিয়ে লেখা শুরু করলো। পাহাড়ে কাটানো প্রতিটা মুহূর্ত শশী এই ডায়েরিতে নোট করে রেখেছে। বর্তমানে রবির অনুপস্থিতিতে তার জন্য মনির কোঠায় আবেগগুলো লিখে রাখছে। ডায়েরি লেখা শশীর অভ্যাস। ছোট থেকে যখন তার মায়ের কথা মনে পড়তো তখন সে ডায়েরি লিখত। আর এখন শিশিরের পাশাপাশি রবির নামও ডায়েরির পাতায় স্থান পেয়েছে। নিজের অনুভূতিগুলো সুন্দর করে গুছিয়ে লিখছে শশী। লেখা শেষে ডায়েরিটা ভালো করে পর্যবেক্ষণ করলো সে। তারপর খুব যত্নে টেবিলের ড্রয়ারে রেখে দিল।
চুলগুলো উঠিয়ে উঁচু করে খোপা করলো। বিছানায় বসে মোবাইল হাতে নিয়ে খেয়াল করে আননোন নাম্বার থেকে প্রায় 4-5টা কল। গুরুত্বপূর্ণ কিছু ভেবে কল ব্যাক করলো সে। শশীর কল পেয়ে তড়িঘড়ি করে রিসিভ করলো রবি। উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, এতক্ষণ কোথায় ছিলে? সেই কখন থেকে কল দিচ্ছি তোমাকে। কলের বিপরীত পাশের ব্যক্তিটির কথা শুনে ভরকে যায় শশী। কান থেকে মোবাইল নামিয়ে একবার নাম্বারটা ভালো করে দেখে আবার কানে রাখে। গলার আওয়াজ নামিয়ে আস্তে করে উত্তর দিল, ছাদে ছিলাম। রবি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। তারপর মোলায়েম সুরে শুধালো, কেমন আছো? ভালো, আপনি? ভালো। চুপ হয়ে গেল রবি। বলার মতো আপাতত কিছু খুঁজে পাচ্ছে না। শশীও নীরব থেকে রবির প্রতিউত্তর শোনার অপেক্ষায় আছে। নীরবতা নেমে এলো দুজনের মাঝে। শশীকে চুপ থাকতে দেখে রবি বলল, কি ব্যাপার বলো তো শশী, তুমি এত চুপচাপ কিভাবে? ভ্রু কুঁচকালো শশী। বুঝতে পেরে প্রশ্ন করলো, মানে জঙ্গলে তো প্যান প্যান করে আমার কান ঝালাপালা করে দিয়েছিলে, আজ এত চুপচাপ, কিছু তো বলো। উত্তর দিল না শশী। ঠোঁটে ঠোঁট চেপে নীরব রইল। মূলত তার এখন রবির সাথে ফোনে কথা বলতে ভীষণ রকমের লজ্জা লাগছে। রবি তার ব্যাপারটা বুঝতে পেরে মনে আসলো, কিন্তু মুখে দুষ্টুমির হাসি রেখে বলল, কি বলো তো শশী, তুমি লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ায় নিশ্চয়ই গাল লাল হয়ে আছে, লাইক রেড চেরি। আরো লজ্জায় মুখরিত হলো শশী। কান গরম হয়ে এলো তার। রবি বলল, প্রেয়সী, তোমার লজ্জা মাখা মুখশ্রী দেখার প্রবল ইচ্ছা পোষণ করছে মন, কাছ থেকে দেখতে ইচ্ছে করছে লজ্জাবতীর লজ্জা মাখা মুখখানি। রোজিনার রুমে কাচুমাচু হয়ে বসে আছে রবি। কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার মা তাকে পাত্তা দিচ্ছে না। দিব্যি পায়ের উপর পা তুলে চেয়ারে বসে ফাইল দেখছে। জিভ দিয়ে ঠোঁট ভিজালো রবি, শুধালো, আম্মু, আমি কি তোমার আর ফাইলের মাঝে থার্ড পার্সন হয়ে গেছি? পাত্তা দিচ্ছ না কেন? রোজিনা ঠোঁট চেপে হাসলো। ফাইল বন্ধ করে চোখের চশমাটা ঠিক করলো। তারপর রবির দিকে তাকিয়ে বলল, মাই প্রিন্স, অলওয়েজ মাই ফার্স্ট প্রায়োরিটি, কাম হেয়ার। প্রফুল্লিত হলো রবি। একগাল হেসে মায়ের পাশে বসে কোলে মাথা রেখে শুয়ে পড়লো। এক হাত টেনে মুখে জড়িয়ে ধরলো। রোজিনা তার অপর হাত দিয়ে রবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রবি উল্লাসিত কণ্ঠে বলল, তুমি পৃথিবীর সবচেয়ে বেস্ট আম্মু। সন্তুষ্ট হলো রোজিনা। মনটা তার ভরে এলো ছেলের কথায়। কিছুটা ঝুঁকে রবির কপালে পরম স্নেহের চুমু এঁকে দিল। রবি ভাবলো এই সুযোগে আবদার করে ফেলা যাক। যেই ভাবা সেই কাজ। সে যে কথা বলতে এসেছিল তা বলেই ফেললো। আম্মু, আমি তো বিজনেস সামলাতে রাজি হয়েছি, তাই না? রোজিনাও সাথে সাথে মাথা দুলিয়ে উত্তর দিল, রবি বলল, অফিসে তো রেগুলার যাচ্ছি, ভালো মতো সব বুঝে দিচ্ছি, এখন তো আর অবাধ্য অনিয়মিত হব না, তাহলে মাঝে মাঝে ছোট একটা ট্যুর দিতেই পারি, তাই না? ভয় রবির বুক ধুকপুক করছে। মায়ের কোলে শুয়েই আছে সে। রেগে গিয়ে যদি 2-4 ঘা লাগিয়ে দেয় তো? হায় হায় রহিম, ইয়া মামুদ, ইয়া খোদা, আল্লাহ রক্ষা করো তাকে। দরুদ পড়তে লাগলো রবি, কিন্তু রোজিনা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি তো তোমাকে এমনি এমনি ট্যুরে যেতে বারণ করি না। আমার কথা শোনো, তুমি হুটহাট পাহাড়ে চলে যাও গাড় ছাড়া। যদি কোনো বিপদ হয় তো তুমি যেতে পারো বান্দরবন, সিলেট, চট্টগ্রাম, যেখানে ইচ্ছে, কিন্তু ভালো কোনো কটেজে উঠো। পাহাড়ে উঠলে গাইড নিয়ে যাও। তুমি তা করো না, তাই আমার টেনশন হয়, এই জন্য তোমাকে নিষেধ দিয়েছি। রূপ কুচকে রইল রবি। কপালে তার সরু ভাঁজ পড়েছে। শুয়া থেকে উঠে বসে প্রশ্ন চলল, তুমি কিভাবে জানো আমি কোনো গাইডলাইন ছাড়া পাহাড়ে চড়ি? মৃদু ঠোঁট টেনে রহস্যময় হাসি দিল রোজিনা। বলল, তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? অন্যান্য টুরিস্টরা গাইডলাইন নিয়ে যায়, আর তুমি বাহাদুরি দেখিয়ে একা একা পাহাড়ে উঠো। আমার এত টাকা সত্ত্বেও তুমি সেখানে সাধারণ ফল খাবার খেয়ে দিন কাটাও। সেবার তুমি কাপ্তার পাহাড়ে গিয়েছিলে তৃতীয়বারের মতো, তাও 2জন ফ্রেন্ডের সাথে, কোনো গাইডলাইন ছিল না। রবির মুখ হাঁ হয়ে গেল বিস্ময়। অবাকের চূড়ান্ত পর্যায়ে গেলে মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। রবিরও তাই হয়েছে। রবিকে অবাক হতে দেখে রোজিনা বলল, এত অবাক হওয়ার কিছু নেই। আমার একমাত্র ছেলে, তার কোনো ক্ষতি হোক আমি চাই না।
সন্তানের বাবা হয়ে যাও, তারপর পিতামাতার কষ্টটা বুঝতে তার আগে না। বুক ভরে শ্বাস নিয়ে ফুস করে নিঃশ্বাস ফেললো, তারপর এগিয়ে রোজিনাকে জড়িয়ে ধরে বলল, আম্মু টেনশন করো কেন? আমি ট্রেকিং করতে জানি, সব ধরনের টিপস আমার জানা আছে। তুমি টেনশন নিও না। রোজিনা কিছু বললো না? তার ছেলে এই জন্মে শুধরানোর নয়। কোলাহলপূর্ণ ক্যাফের একপাশে বসে আছে রবি আর শশী। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট গাছগাছালি ভিজিয়ে দিয়ে যাচ্ছে বৃষ্টির প্রতিটি ফোঁটা। পাখিরা নিজেদের বাসায় ঘাপটি বেড়ে বসে আছে। কেউ কেউ ছাতা মাথায় দিয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি বসাচ্ছে। রিক্সাওয়ালারা পলিথিন মাথায় দিয়ে পা দিয়ে ঠেলে রিক্সা সামনে এগোচ্ছে। ক্যাফের ভিতরে বসে বাইরের বর্ষণ মুখরিত পরিবেশ স্পষ্ট ভাসমান। সেখানে একপাশে দুজন সামনাসামনি বসে আছে। বুকে হাত গুজে শশীর দিকে বিরক্তি মাখা চোখ মুখে তাকিয়ে আছে রবি। শশী কোনো রকমে ঠোঁট কামড়ে হাসি থামানোর বৃথা চেষ্টা করছে, কিছুতেই হাসি কন্ট্রোল করতে পারছে না। এক পর্যায়ে সাধ্যের বাইরে গিয়ে হুহা করে হেসে দিল শশী। ঠোঁটে স্পষ্ট বাঁকা দাঁতটা ভেসে উঠল। রবি তাদের দাঁত পিষে কফির কাপ সজোরে টেবিলে রাখলো। কফির কাপের আওয়াজে শশী হাসি থামালো। হাসির আওয়াজ থেমে গেলেও তার মুখের হাসি থামেনি। রবি রাগে গিজগিজ করতে করতে বলল, সমস্যা কি তোমার? এখানে কি সার্কাস খুলে বসে আছি আমি? হাসছো কেন? শশী দুই হাতে খোলা চুলগুলো পিঠে সোজা করে বসলো। শুধালো, আমার হাসি পাবার কথা না। আমার উচিত ছিল তোমার কষ্টের কারণে কষ্টিত হওয়া, কিন্তু কষ্টের ব্যাপার হলো আমার প্রচুর হাসি পাচ্ছে। বলি আবারও হাসতে লাগলো শশী। হতাশ হয়ে ফুস করে নিঃশ্বাস ফেললো রবি। এই মেয়ে এত ফালতু প্যাচাল পারতে পারে? আফসোস আমার। কেন গেলাম রিলেশনে? ভ্রমণ করার নিষেধাজ্ঞা পেলাম, বিজনেস সামলানোর দায়িত্ব পেলাম, ভ্যানম্যানানি গার্লফ্রেন্ড পেলাম। আর কি পাওয়ার বাকি আছে আমার? আর কি? শশী বলল, আন্টি অনেক ইন্টেলিজেন্ট, মানতে হবে। রবি হতাশ কণ্ঠে বলল, হ্যাঁ, মাত্রাতিরিক্ত ইন্টেলিজেন্ট বলেই আমার এই অবস্থা। ট্রাভেল নিয়ে আম্মুর কি সমস্যা আমার বুঝে আসে না। একবার বিয়েটা হতে দাও, তারপর দেখো আমাকে সামলায় কে। চোখ ছোট ছোট করে তাকালো শশী। সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে কাট কাট গলায় বলল, বিয়ের পর মানে কি করবে তুমি? দাঁত কেলিয়ে হাসলো রবি। বলল, এখন হয়তো বিয়ে দিবে না বলে ট্রাভেল বাদ দিল, বিয়ের পর কি বলবে? তখন তো বউ এমনিতেও আমার। শশী হাতে থাকা কাটা চামচ টেবিলে হালকা আওয়াজে ধপ করে রেখে বলল, খবরদার বিয়ের পর পালিয়ে কোথাও যাবে না। বিস্মিত হলো রবি। অবাক কণ্ঠে বলল, আরে এক্ষুনি দেখেছি তুমি খবরদারি শুরু করছো। বিয়ের পর তো আমি অবশ্যই ট্রিপে যাব, কেউ জানবে না। রেগে গেল শশী। বিয়ের পরও তাকে না জানিয়ে রবি চলে যাবে কেন? বিয়ের পর এমন করবে কেন সে? তাহলে কি রবি বাধ্য হয়ে বিয়ে করছে? শশী কি তাকে বাধ্য করেছিল তাকে বিয়ে করতে? আরো কিছু কথা মাথায় ধরলো শশীর। ক্ষুণ্ণ হলো মন, বিষণ্ণতায় ছেয়ে এলো। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লো। রুক্ষ কণ্ঠে বলে উঠল, বিয়ের পর যাবে মানে? তাও আবার না জানিয়ে? আর খবরদারি করেছি আমি? আমি কিছু বলতেও পারবো না? এমন বিহেভ করছো যেন তুমি বাধ্য এই বিয়ে করতে। করলাম না তোমাকে বিয়ে, থাকো তুমি তোমার ট্রাভেল নিয়ে, গেলাম আমি। বলে পার্স হাতে নিয়ে টেবিল ছেড়ে সামনে হাঁটা ধরলো শশী। রবি আকস্মিক ঘটনায় হতবাক হয়ে গেল। সে তো এভাবে বলতে চায়নি। দাঁড়িয়ে শশীকে থামাতে চাইলে শশী তেজি গলায় শুধালো, খবরদার আমার পিছু আসবে না। বেরিয়ে গেল কফি হাউস থেকে। রবি তাকে ডাকতে ডাকতে বেরিয়ে যাবে এমন সময় ওয়েটার তাকে আটকে ধরে। ভাই, বিলটা পে করে যা। তাড়াহুড়োর মাঝে আরেক বিপত্তি। ওদিকে শশীও চলে যাচ্ছে, আবার বাইরে বৃষ্টি হচ্ছে। অস্থির হয়ে উঠল রবি। পকেট থেকে টাকা বের করতে করতে বলল, শালা, আমার গার্লফ্রেন্ড চলে যাচ্ছে আর তুই আসছস বিল নিয়ে? এই নে টাকা। ওয়েটার ছেলেটা রবির সমবয়সী ছিল। এখানে রবি প্রায় সময় ফ্রেন্ডদের নিয়ে আসে, সেই সুবাদে তারা পরিচিত। ছেলেটি দাঁত কেলিয়ে হেসে বলল, ভাই, ব্রেকআপ পার্টিটা আমাদের হাউজেই দিস। রবি হাসলো। কাঁচের দরজা ঠেলে বের হতে হতে উত্তর দিল, ব্রেকআপ না শালা, প্যাচাপের পার্টি দিব। বাইরের পরিবেশ শীতল। ধীরে ধীরে বৃষ্টি আছড়ে পড়ছে ধরণীতে। মৃদু বাতাসে গাছের পাতা নড়বড়ে। রাস্তাঘাট ভিজে একাকার। পরিবেশ স্নিগ্ধ। রবি তড়িঘড়ি করে ক্যাফের বাইরে এলো।
এদিক সেদিক তাকিয়ে শশীকে খুঁজতে লাগলো। রাস্তার ডান পাশ দিয়ে দৌড়ে গেল, দেখলো শশী ভিতরের রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে এগোচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ছুড়ল রবি। চুপচাপ এগিয়ে শশীর পাশাপাশি হাঁটতে লাগলো। রবিকে পাশে দেখে শশী একবার চোখ তুলে তাকালো, তারপর চোখ ফিরিয়ে হাঁটতে লাগলো। কিছু সময় নীরবতা ছিল দুজনের মাঝে। সেই নীরবতা খুঁচিয়ে রবি বলল, সরি, আমি ওই রকম কিছু মিন করিনি, তুমি ভুল বুঝছো আমায়। প্রতিউত্তর করলো না শশী। চুপচাপ বুকে হাত গুজে সামনে এগোতে লাগলো। ভারী বর্ষণ দুজনকে ভিজিয়ে দিচ্ছে। অল্প সময়ের মাঝে দুজন ভিজে প্রায় কাক ভেজা। শশীর নীরবতা রবি মানতে পারছে না। শশীর এক হাতের বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, প্লিজ রেগে থেকো না, মাত্র কাল রাতে রাগ ভাঙালাম, আবার আজকে রেগে গেলে? 2টা দিন তো যেতে দাও, তারপর রাগ করো। ভ্রু কুঁচকাল শশী, বলল, হোয়াট ডু ইউ মিন বাই রাগ করো? আমি সবসময় রাগ করি? হুদাই রাগ দেখাই? আমাকে ঝগড়াটা বলছো তুমি? আহাম্মক হয়ে গেল রবি। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে বলল, যা বাবা, আমি কখন বললাম? রাগে তরমর করে উঠল শশী। ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো। বলনি, এটাই বোঝাতে চেয়েছো? আর নিতে পারল না রবি। একটু দূরে সরে 2 হাত সামনে এনে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, মাপ চাই বইন, মাপ চাই। কথা আর পেঁচাইস না, এই আওয়ালটারে সাইরা দে এবারের মতো। চেঁচিয়ে উঠল শশী। কি? বোন কে? আমাকে বোন ডেকে বিয়ে করবে তুমি? আর কে কথা পেঁচাচ্ছে? আমাকে বলছো তুমি? হতাশ হলো রবি। চেহারায় তার অসহায়ত্ব ফুটে উঠল। কপাল চাপড়ে আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আমারে উঠাই নাও। নারী জাতির মন বোঝার ক্ষমতা আমার নাই, উঠাও আমারে, উঠাও। ফিক করে হেসে ফেলল শশী। হাসতে হাসতে রবির বাহু জড়িয়ে ধরে সামনে এগোতে লাগলো। রবি ঠোঁটে হাসি টেনে মুগ্ধ চোখে দেখতে লাগলো শশীকে। ঝিরিঝিরি বৃষ্টি থেকে এবার মুষলধারের বৃষ্টি হতে লাগলো। বৃষ্টি স্নাত বিকালে পাশাপাশি হাঁটছে রবি শশী। বৃষ্টিতে দুজনই ভিজে গেছে। শশী রাস্তার দিকে দৃষ্টি ফেলে পানির সাথে তাল মিলায়ে হেলে দুলে হাঁটছে। রবি পকেটে হাত গুজে শশীর ছেলে মানুষই দেখছে। মনে মনে হাসলো সে। শশী রবির এক হাত ধরে সামনে এগোতে এগোতে বলছে, ওই পাহাড়ে যাবে না আর? রবি তাকালো শশীর দিকে। কে বলবে এই মেয়ে একটু আগে এত বড় প্যাচ করেছে। নারী জাতির মন পড়ার ছেড়ে নাসার যাওয়ার প্রস্তুতি নেওয়া ভালো। হালকা গড়া ছেড়ে বলল, এখন না, বর্ষাকালে ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি ভিজে থাকে, ধসে পড়ার সম্ভাবনা অনেক, এখন যাওয়া রিস্কি হবে। ক্ষুণ্ণ হলো শশীর মন। ঠোঁট উল্টে তাকালো সে। রবি হাসলো। এক হাত তুলে শশীর মুখে লেপটে থাকা ভেজে চুলগুলো কানের বিচে গুজে বলল, বিয়ের পর তোমাকে নিয়ে হানিমুনে যাব, সেখানে তারপর চুটিয়ে প্রেম করব। শশী মুচকি হেসে রবির বুকে আস্তে করে কিল বসিয়ে বলল, অসভ্য। রবিকে ঠেলে সরিয়ে সামনে হাঁটা ধরলো শশী। রবি পিছন থেকে বুকে বাঁ পাশে হাত রেখে চেঁচিয়ে বলতে লাগলো, ভালোবাসি শশী, অনেক বেশি ভালোবাসি তোমাকে। সময়ের সাথে কেটে যায় মানুষের ব্যস্ত জীবন। হঠাৎ দেখায় কখন মনের মাঝে ভালো লাগা কাজ করে কেউ বুঝতে পারে না। ভালো লাগা থেকেই শুরু হয় ভালোবাসা। ঠিক যেমন শশী আর রবির মাঝে হয়েছে। এই কয়েকদিন দুজনের মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। একে অপরের সাথে দেখা করা, হাতে হাত রেখে পাশাপাশি ঘুরতে যাওয়া, রাত জেগে ফোন আলাপ করা তাদের নিত্যদিনের কাজ। তবে দেখা করাটা খুব বেশি সহজ হয় না, কারণ একটাই, শশীর বাবা। সোহরাব এখনো গার্ড ছাড়া শশীকে একা ছাড়তে চায় না। তাই শশী তাদের চোখে ধুলো দিয়ে লুকিয়ে রবির সাথে চলে যায়। আজও ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরল শশী। গুনগুন করে গান গেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সে। তখন পিছন থেকে ডেকে উঠল সোহরাব। কোথায় গিয়েছিলে শশী? সিঁড়ির মধ্যভাগে এসে দাঁড়িয়ে পড়ল শশী। হাসি মুখে পিছে ফিরে প্রতিউত্তর করল, ভার্সিটিতে ছিলাম। রূপ কুচকালো সোহরাব। পরনে তার সাদা পাঞ্জাবি। 2 হাত পিছে নিয়ে গম্ভীর মুখে শটান হয়ে দাঁড়ালো। বলল, তোমার আম্মু এককালে ছুটির দিনে ভার্সিটি যেত। বাবার কথা শুনে ভ্যাবাচেকা খেল শশী। হ্যাঁ, আজকে ভার্সিটি ছিল না তার। ছিল না বলতে গেলে তার ডিপার্টমেন্টের ক্লাস নিয়ে আজ। বাবা কিভাবে জানলো সেটা? আম্মু এমন করে বাবার সাথে দেখা করতো? হাসি পেল তার। সিঁড়ি থেকে নেমে সোহরাবের সামনে এসে দাঁড়ালো। তারপর ভ্রু নাচিয়ে দুষ্টুমির কণ্ঠে বলল, তোমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতে?
মৃদু হাসলো সোহরাব, বলল, লুকিয়ে বলতে গেলে আমাদের সম্পর্কের কথা বাসায় কেউ জানতো না, তাই শিশির আমার সাথে দেখা করতে আসলে মিথ্যা বলেই আসতো, ঠিক আজ যেমন তুমি বললে। খুক খুক করে কেসে উঠলো শশী, গলা ছেড়ে পরিষ্কার করে শুধালো, আমি মোটেও তোমাদের মতো মিথ্যা বলে লুকিয়ে প্রেম করি না। জানি আমি, তুমি যে গাছদের প্রাণের ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখো সেটাও জানি। আর আমি এটাও জানি যে ওই ছেলের সাথেই তুমি ঘুরতে যাও। গম্ভীর কণ্ঠে বলল সোহরাব। তার গম্ভীর কণ্ঠ শুনে শশী কিছুটা ভয় পেয়ে যায়। শুকনো ঢোক গিলে বলে ওঠে, আসলে বাবা। থাক, বাদ দাও। শুনো শশী, ওই রবি ছেলেটা যদি তোমাকে কষ্ট দেয় তাহলে কিন্তু তাকে আমি জানে মেরে ফেলবো, গট ইট। সোফায় বসে গম্ভীর কণ্ঠে সিরিয়াস হয়ে বলল সোহরাব। শশী এগিয়ে তার পাশে বসলো। তারপর সোহরাবের এক হাত ধরে আশ্বাস দিয়ে বলল, রবি অনেক ভালো ছেলে বাবা, আমাকে কখনো কষ্ট দিবে না। সন্তুষ্ট হলেন সোহরাব। ঠোঁটে হাসি রেখে মেয়েকে এক হাতে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে বলল, তুমি একদম তোমার মায়ের মতো হয়েছে শশী। শশী মিষ্টি হাসি দিল, বলল, মাম্মামের চুলগুলো অনেক বড় ছিল আর আমারগুলো ছোট, মাত্র পিঠ পর্যন্ত। সোহরাব মেয়েকে বুকে জড়িয়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, দেখতে কিন্তু এক। হাসলো শশী। সোহরাবকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর উচ্চুক কণ্ঠে বলল, আচ্ছা পাপা, কোথায় ঘুরতে যেতে তোমরা? সোহরাব হেসে উত্তর দিল। আশেপাশেই ঘুরতাম দুইজন। শশী সোহরাবের বাহু নিবিড় ভাবে জড়িয়ে ধরে বলল, ঘুরতে যাবার পর একটা মজার ঘটনা বলো। সোহরাব এবার ঠোঁট প্রসারিত করে প্রাপ্তির হাসি দিল। তারপর মেয়েকে শোনাতে লাগলো শিশিরের সাথে কাটানো মুহূর্তগুলো। রাত্রির মধ্যভাগ, চারপাশ নিস্তব্ধতায় ঘেরা, ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। আজ হালকা ঝড়ো হাওয়া বইছে চারপাশে। আকাশ কাঁপিয়ে তীব্রভাবে মেঘ ডাকছে। মেঘের ডাকের সাথে সাথে বিদ্যুৎ চমকে পৃথিবী আলোকিত হচ্ছে। ঝিরে ঝিরে বৃষ্টি পড়লেও কিছু সময় পর বোধ হয় তা মুষলধারের বৃষ্টির রূপ নিবে। শীতল পরিবেশে রুমের ইজি চেয়ারে গা এলিয়ে বসে আছে সোহরাব। চোখ তার নিদ্রাহীন, হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট, যা থেকে ভ্যাপসা গন্ধ ছড়াচ্ছে। কিছু সময় পর পর সিগারেটে প্রাণ ভরে টান দিচ্ছে, তারপর ফুস করে ধোঁয়া ছাড়ছে চারপাশে। সোহরাবের এমন ছন্নছাড়া ব্যবহারে ক্রোধান্বিত হলো ইকবাল। বিছানা ছেড়ে উঠে এসে সোহরাবের হাত থেকে সিগারেটের টুকরো ফেলে দিয়ে বজ্রকণ্ঠে বলে উঠল, তুই কি এই জন্মে শুধরাবি না? বিরক্তিতে মুখ দিয়ে চ উচ্চারিত করলো সোহরাব। কপালে চরম বিরক্তির ছাপ ফেলে বলল, তুই সব সময় এমন করস। ইকবাল বিছানায় বসলো। বুকে হাত গুজে তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, ভেবেছিস কিছু? সোহরাব কাছাড়া ভাবে চেয়ারে পিঠ ঠেকালো। তারপর হাই তুলে বলল, কোন ব্যাপারে? রেগে গেল ইকবাল। এই কিছুদিন ধরে সোহরাবকে রবির ব্যাপারে বোঝানোর চেষ্টা করছে। ওই দিন ভদ্রমহিলার সঙ্গে ব্যবহার খারাপ করায় অবশ্যই তাকে ক্ষমা চেয়ে সব ঠিক করতে হবে। কিন্তু সোহরাবকে কিছুতেই রাজি করাতে পারছে না ইকবাল। সোহরাব কিছুতেই রোজিনার সঙ্গে কথা বলতে চায় না, না মানে না। রাগ দমালো ইকবাল, দাঁত চিপিয়ে বলল, শালা, শশী আর রবির কথা বলতেছি। সোহরাব চোখ বন্ধ করে শুধালো, আমি পারবো না ওই শাকচুন্নির সাথে কথা বলতে। ভাই, ভুলটা তো তোর। তুই খারাপ ব্যবহার করেছিলি রবির সাথে। তোর ভাগ্য ভালো মহিলা তোর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। তাছাড়া শশী রবি একে অপরকে ভালোবাসে, তো আমাদের কি উচিত তাদের বিয়ে দেওয়া। চোখ খুলে তাকালো সোহরাব। সোজা হয়ে বসে ক্ষুণ্ণ মনে বলল, শশীকে বিয়ে দিলেও চলে যাবে। তপ্ত শ্বাস ফেললো ইকবাল। বন্ধুকে বুঝাতে লাগলো, দোস্ত, শশী বড় হয়েছে, তাকে বিয়ে দেওয়া এখন ফরজ। সারা জীবন কি ঘরে বসে রাখতে পারবি? তুই কি চাস? তুই কি চাস না শশী তার ভালোবাসার মানুষকে পাক, সুখী হোক? ভালোবাসার মানুষটাকে হারানোর যন্ত্রণা যে কতটুকু হয় তুই কি জানিস? প্লিজ ইয়ার, শশী মামুনিকে কষ্ট দিস না। হাসলো সোহরাব। এই হাসি কোনো মজার হাসি নয়, এই হাসি হলো অসহায়ত্বের হাসি। হাসতে হাসতে সোহরাব কেঁদে ফেলল। হতভম্ব হলো ইকবাল। সোহরাব বলল,
আমি চাই না শশী কষ্ট পাক, সে সারা জীবন ভালো থাকুক। রবির সাথেই তাকে বিয়ে দিব, কিন্তু আমার মেয়ে আমার থেকে দূরে চলে যাবে। তাকে ছাড়া আমি কিভাবে থাকবো? কাঁদতে লাগলো সোহরাব। এগিয়ে সোহরাবকে ধরে বুঝিয়ে বলে, শশী দূরে যাবে না, প্রতিদিনই ওর সাথে তোর দেখা হবে। এত আপসেট হচ্ছিস কেন? বোকা তুই। কাল রবি মায়ের সাথে দেখা করতে যাবি, সব কিছু ঠিক করে বিয়ে দিবি তাদের, বুঝছিস? মাথা উপরে নিচে করে সম্মতি দিল সোহরাব। নাক টেনে চোখের পানি মুছল, কিন্তু বেশিক্ষণ রইল না, আবার বাচ্চাদের মতো কেঁদে ফেলল। ইকবালকে জড়িয়ে ধরে বলে উঠল, ইকবাল, আমার অনেক কষ্ট হচ্ছে, এখানে অনেক ব্যথা হচ্ছে রে। বুকের বাঁ পাশটা দেখিয়ে বলতে লাগলো সোহরাব। শিশির আমাকে ছেড়ে চলে গেল কেন? আমি কি ওকে কম ভালোবাসতাম? যথেষ্ট সময় দিয়েছি ওকে, কথা ছিল কেউ কাউকে কখনো ছাড়বো না। এখন দেখ, সে ঠিকই চলে গেছে, কিন্তু আমাকে সাথে নিয়ে গেল না। আমিও তো মরে যেতাম, কিন্তু কিন্তু বেঁচে থাকার ছোট্ট একটা প্রাণ দিয়ে গেল আমাকে। শশীকে নিয়েই এখন আমার জীবন। শিশিরকে অনেক মিস করি ইকবাল, ওকে ফিরে আসতে বল, না হয় আমাকে নিয়ে যেতে বল। আমার অনেক কষ্ট হয়, অনেক। ইকবালের চোখ লাল হয়ে এলো, বোঝানোর মতো কোনো ভাষা খুঁজে পেল না। শশী বাবার কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে আসলো, এসেই অস্থির কণ্ঠে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে পাপা? কাঁদছো কেন পাপা? ইকবাল চোখের ইশারা দিল শশীকে। বুঝতে পেরে এগিয়ে এসে সোহরাবকে জড়িয়ে ধরল শশী। আশ্বাস দিল, শান্ত হতে বলল, প্লিজ পাপা, তুমি অনেক বড়, এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? আমি তো সারা জীবন তোমার সাথে থাকবো, কোথাও যাচ্ছি না আমি, না তো যাবো না। বিয়ের পর দরকার হলে ঘর জামাই বানিয়ে ফেলবো, তাও শশী ইমতিয়াজ তার বাবাকে ছেড়ে যাবে না। হাসলো সোহরাব, নাক টেনে চোখের পানি মুছলো। শান্ত হলো সে, বলল, কোথাও যাবি না তুই, প্রমিস কর। শশী হাসি মনে সোহরাবের হাতে হাত রেখে বলল, যাবো না, প্রমিস। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, আসো। সোহরাবকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করলো শশী। ডিম লাইটের আবছা আলোতে বিছানায় বসে সোহরাবের মাথায় ছোট ছোট হাত দিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে শশী। ইকবাল ফুস করে দীর্ঘশ্বাস ফেলল, চোখে জমে থাকা পানি মুছে বেরিয়ে এলো রুম থেকে। সোহরাব কি এই ফোবিয়া থেকে বের হতে পারবে না আর? এত ভয় কবে কাটবে তার? বন্ধুর এই কষ্ট যে আর নিতে পারছে না ইকবাল। তার নিজেরও কষ্ট হয় বন্ধুকে এভাবে দেখলে, ভালো লাগে না। স্বার্থ থাকলে শিশিরকে এনে দিত ইকবাল, কিন্তু শিশির তো না ফেরার দেশে। কিভাবে সে শান্ত করতে পারবে সোহরাবকে? শৌখিনতায় মুখরিত পুরো বাড়ি, গোছানো সব আসবাবপত্রের মাঝে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বসার রুমের ঠিক মাথার উপরে একটা ঝাড়বাতি, তার মাঝে থাকা সাদা পুঁথিগুলো মুক্তের মতো চিকচিক করছে। সার্ভেন্ট কফির কাপ দিয়ে যাওয়ার পর তাতে চুমুক বসালো সোহরাব। কফির কাপ সোফার সামনের টি টেবিলের উপর রেখে সামনে তাকালো। তার সামনে বসে আছে রোজিনা চৌধুরী, পরনে তার হালকা গোলাপি পাড়ের সাদা শাড়ি, গায়ের ওপরে একটা পাতলা কালো শাল দেওয়া, চুলগুলো হাত খোবা করে রেখেছে। তার ফাঁকে কয়েকটা সাদা ফুল ভেসে আছে। চোখে কালো ফ্রেমের চশমা, যার দুই পাশে স্বর্ণের চেইন লাগানো। গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্ণ। বয়স খুব বেশি নয়, যদিও চেহারা দেখে বয়স ধরা সম্ভব না। সোহরাব তার গড়নের দিকে বিন্দুমাত্র পাত্তা দিল না। তার মাথায় একটা কথা ঘুরছে এখন, এই মহিলা দেখতে খুব কড়া। রিনা খানের মতো কি দজ্জাল শাশুড়ির রোল পালন করবে? গাল ফুলিয়ে নিঃশব্দে উফ বলে নিঃশ্বাস ছাড়ল সোহরাব। জিভ দিয়ে ওষ্ঠাধর ভিজিয়ে বলল, ওই দিনের ঘটনার জন্য আমি দুঃখিত। আসলে আপনার ছেলেকে শশীর পাশে দেখার কারণে রেগে গিয়েছিলাম, তার জন্য আমি অনুতপ্ত। এতক্ষণ চুপচাপ কাপ হাতে নিয়ে বসেছিল রোজিনা। অবশেষে কফির কাপ টেবিলে রাখলো সে, ঠিক হয়ে বসে শুধালো, ব্যাপার না, আমি জানি সব। শশী খুব মিষ্টি একটা মেয়ে, আমার অনেক পছন্দ হয়েছে। প্রতি উত্তরে সোহরাব মৃদু হাসলো। রোজিনা তার তীক্ষ্ণ চোখে বিজ্ঞ ব্যক্তিদের মতো দেখতে লাগলো সোহরাবকে। মাথার আঁক পাকা চুল, মেদহীন পেট, উজ্জ্বল ফর্সা গায়ের রং। শশী তাহলে তার বাবার রং পেয়েছে।
দেখতেও দুজনে একদম এক। হাসলো রোজিনা, বলল, দেখুন মিস্টার, রবি আর শশী একে অপরকে ভালোবাসে। আমার মনে হয় না তাদের পছন্দের বিরুদ্ধে যাওয়া আমাদের উচিত হবে। আমি কিন্তু শশীকে প্রথম দেখাতেই রাজি, তাকে আমার পুত্রবধূ করার জন্য। এবার আপনার মতামত। আমি চাই আমার মেয়ে সুখে থাকুক, আর সে যদি তার ভালোবাসার মানুষের সাথে থাকতে চায় তাহলে আমি কোনো দ্বিমত করব না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার মেয়েকে ভালো রাখবেন। রোজিনা হেসে আশ্বাস দিয়ে শুধালো, চিন্তা করবেন না, শশী আমার ছেলের কাছে ভালো থাকবে। তাছাড়া আমি পুত্রবধূ না, বরং আমার ঘরের জন্য একটা মেয়ে আনতে চাইছি। দিবেন না আপনার মেয়েকে? ঠোঁট প্রসারিত করলে সন্তুষ্টির হাসি দিল সোহরাব। মাথা উপর নিচু করে হ্যাঁ বুঝালো। রোজিনা বলল, মিষ্টি মুখ করা যাক তাহলে। আরো কিছুক্ষণ আলাপ আলোচনা হলো তাদের মাঝে। এবার একে অপরের সাথে বেশ ভালো সাক্ষাৎ এবং আন্তরিকতার সঙ্গে কথা বলছে। বিকালের প্রায় শেষাংশে পর্যায়ে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে যেন। দুপুরের ভ্যাপসা গরম শেষে এখন মৃদু শীতলতা বহমান। শত ক্লান্তির শেষে অফিস থেকে রবি বাড়ি ফিরল। গাড়ি গ্যারেজে রেখে অলস শরীর টেনে ভিতরে প্রবেশ করলো। এক হাতে গলার টাই ঢিলে করে হাঁটছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালে পড়ে আছে। কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় অফিসে ফাইলের ভিতর কাটাতে হয়। এই জন্যই বোধহয় রবি অফিসে যেতে চায়নি। ড্রয়িং রুমে এসে সোহরাবকে দেখে তিলে চমকে উঠে সে। চোখ জোড়া তার বড় বড় আকার ধারণ করেছে আপনা আপনি। তাকে দেখে সোহরাব সৌজন্যমূলক হাসি দিল। কিছু বলার জন্য উঠে দাঁড়াতেই রবি আঁতকে চেঁচিয়ে উঠল, আঙ্কেল বিশ্বাস করেন, আজকে আপনার মেয়ের সাথে দেখা করি নাই। কাল রাতে রেগে ব্লক মারছে, মানে ব্রেকআপ। আমি নির্দোষ, অসহায় একটা পোলা, প্লিজ আমাকে মারবেন না। হতভম্ব হয়ে গেল সোহরাব। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে রবির দিকে। রোজিনা ভ্রুজোড়া উঁচিয়ে তাকালো রবির দিকে। দুজনের এমন দৃষ্টিতে রবি ভ্যাবাচেকা খায়। আমতা আমতা করে বলে ওঠে, না মানে আঙ্কেল আমাকে দেখলে ডিরেক্ট অ্যাকশন মারে, তাই আগে সতর্ক হয়ে গেলাম, এই আর কি। রবির পিছু পিছু মোর্শেদও এসেছিল। সে এগিয়ে রোজিনার পাশে যেতে যেতে বলল, চোখ পাকিয়ে কটমট করে তাকালো রবি। উপস্থিত সকলে নিঃশব্দে হাসলো। সোহরাব তার জায়গায় দাঁড়িয়ে শুধালো, ওই দিনের ঘটনার জন্য আমি লজ্জিত রবি। আপনা আপনি ভ্রু কুঁচকে আসলো রবির। মানে কিভাবে, কি কেমনে সম্ভব? এই লোকের ভয়ে শশীর সঙ্গে 2 দিন আগেও লুকিয়ে দেখা করেছে সে। আর এই 2 দিনের ভিতরে এমন কি হলো যে এত পরিবর্তন? সৌরভ আবারও বলতে লাগলো, তোমাকে শশীর পাশে দেখে মাথা ঠিক ছিল না আমার, তাই তখন রেগে গায়ে হাত দিয়েছিলাম। তবে এখন আর এমন হবে না, সব ঠিক করার জন্যই এসেছি। রবি উপরে দাঁত কেড়ে হাসলেও মনে মনে বলতে লাগলো, আপনার মাথা কোনো কালে ঠিক ছিল না। নিজের মেয়ে জামাই তো ঠিকই বানাবেন, উদয় কেন আমার এই মাইটগুলো দিলেন? কিন্তু সামনাসামনি হাসি দিল। তারপর এগিয়ে সোহরাবের সাথে হাত মেলালো। অতঃপর আবারও আলোচনায় মশগুল হলো সবাই। রাত্রির প্রথম ভাগ। বাইরে খুটখুটে অন্ধকার বিদ্যমান। চারপাশ সতেজতায় মুখরিত। হয়তো বৃষ্টি হবে কিছু সময় পর। আকাশ কালো মেঘে ঢেকে আছে। পাশাপাশি চাঁদটাকেও তাদের সাথে খামটি মেরে লুকিয়ে রেখেছে। পরিবেশ নীরব, আবহাওয়া শীতল। বারান্দায় বসে মোবাইল টিপছে রবি। ফেসবুকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলো একটা। তারপর আরিয়ানা ইমতিয়াজ শশী আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজ দিল, শশী যান, প্লিজ আনব্লক করো। আজ সারাদিন একটু কথা হয় নাই তোমার সাথে, আমার আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এই নির্দোষ পোলার উপরে তোমার বাপ মেয়ে অত্যাচার আর সহ্য করা যায় না, মানতে পারছি না আমি। ইয়া আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। মোবাইলটা সামনে টি টেবিলের উপর রাখলো। টেবিলের উপর থাকা কনকনে ঠান্ডা বিয়ারের বোতল হাতে নিয়ে চুমুক বসালো। রাজীব, বাবু আর রবি আজ রাতে একসাথে থাকার প্ল্যান করেছে। তাই আপাতত 3 জন রবির রুমের বারান্দায় বসে চিল করছে আর গেমস অফ থটস খেলছে। বেশ কিছু সময় পর শশীর মেসেঞ্জারের টোন বেজে উঠল। রবি তড়িঘড়ি করে মোবাইল হাতে নিয়ে মেসেজ ওপেন করে দেখলো, ওকে 40 আর দাওয়াত দিও। হাসি মুখে মোবাইল হাতে নিলেও মেসেজ দেখে মুখ হাসি খুশি থাকেনি। অন্ধকার নেমে এলো মুখে। রাজীব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি মেসেজ দিছে?
রাজীবের দিকে তাকালো রবি, প্রত্যুত্তর করলো না। বাবু হঠাৎ রবির হাত থেকে কেড়ে নিল মোবাইলটা। মেসেজ দেখে উচ্চস্বরে হেসে উঠল সে। তাকে হাসতে দেখে রাজীব মোবাইল নিয়ে দেখতেই একই অবস্থা হলো তার। অপমানে রবির মুখখানি এইটুকু হয়ে এলো। রাজীব হাসতে হাসতে মুখ খিঁচে বলল, ভাই আমাদেরও দিয়া মরিস। চোখ মুখ কালো করে কাজু বাদাম চিবোতে লাগলো রবি। বলল, ভাই, রিলেশনে যাবার পর থেকে নিজের নামের পাশে ছেঁচটা উপাধি লাগাতে হয়েছে। রাজীব হেসে প্রত্যুত্তর করলো, প্রেম করলে একটু স্যাঁচরামি করতেই হয়, না হলে প্রেম টেকে না। বাবু চেয়ারে হেলান দিয়ে আড়মোড়া ভেঙে বলে, তোরা স্যাঁচরামি কর, আমি ফ্রি থাকি। সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। কোনো প্যারা নাই, খালি চিল আর চিল। রাজীব বাবুর কাঁধে চাপড় মেরে বলল, শালা, তোরে কেউ চয়েস করে না, তাই তুই সিঙ্গেল। এখন ভাব মারতে আসিস না। বাবু ঠোঁট দিয়ে আফসোসের সুর তুলল। রবি হাসলো। আরো কিছুক্ষণ আড্ডা মস্তি হলো। তখন শশী কল দিল। রবি সবাইকে ইশারায় চুপ হতে বলে কল রিসিভ করে। হ্যালো। অপর পাশ থেকে শশীর কাট কাট গলার আওয়াজ ভেসে এলো। সমস্যা কি তোমার? মেসেজ দিলে রিপ্লাই দিচ্ছ না কেন? অবাক হলো রবি। কিছুক্ষণ আগের দেওয়া মেসেজটারই তো রিপ্লাই দেয়নি। ওই রকম মেসেজের কি বা রিপ্লাই দিবে? আফসোস হলো তার। নিজের উপর নিজেরই দয়া হতে লাগলো। কেন প্রেম করতে গেল? বলল, সবকিছু থেকে ব্লক দিলে কেন? ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। এবার রেগে গেল রবি। রাগে তার চিবিয়ে বলল, সবকিছুর মাঝে নিজের ইচ্ছাটাকে বেশি প্রায়োরিটি দাও তুমি। যা ইচ্ছে তাই করো, আর এইদিকে আমি ছ্যাঁচটার মতো তোমার পিছে পড়ে থাকি। হতবাক হলো শশী। ফিচেল গলায় বলল, আমি একটু পরে আনব্লক করে দিতাম। জাস্ট শাট আপ। প্রত্যেক মানুষেরই সেলফ রেসপেক্ট আছে। সারাটা দিন অফিস থেকে সন্ধ্যার পর সময় পাই তোমার সাথে কথা বলার, আর এইটুকু সময়ের মাঝেও তুমি এসব ফালতু পেঁচাল করো। কাজের প্রেশার তোমার এসব জাস্ট আমাকে টায়ার্ড করে দেয়। এমন হলে আমি এই সম্পর্কে থাকতে পারবো না। শশীর প্রত্যুত্তর না শুনেই রবি কল কেটে দিল। টেবিলের উপর মোবাইল ছুঁড়ে মারলো রবি। চোখে মুখে তার স্পষ্ট রাগের ছাপ। রাজীব বাবু ফাজলামোর মুড ছেড়ে সিরিয়াস হয়ে বসলো। রবি কিছুক্ষণ চুপচাপ বসে থেকে উঠে দাঁড়ালো। বলল, কাল দেখা হবে তোদের সাথে। কারোর প্রত্যুত্তর শোনার আগে রবি রুমে চলে আসে। বাবু রাজীব ব্যাপারটা বুঝতে পেরে চুপচাপ রবিকে বিদায় দিয়ে বেরিয়ে যায়। অপর প্রান্তে মোবাইল কানে নিয়ে স্তব্ধ হয়ে আছে শশী। তার কানে এখনো বাজছে রবির বলা শেষ কথাটি। ভুল বুঝলো রবি? এত সহজে রবিকে প্যারা দেয়? আসলে তো সারাদিন অফিসে কাজ করে বিকালের পর ফ্রি হয়, আর সে কিনা ঝগড়া করে। উফ, ক্ষুণ্ণ হলো তার মন। রবিকে কল দিল কয়েকবার, কিন্তু প্রতিবার কল কেটে দিয়েছিল রবি। আবারও ট্রাই করলো, কিন্তু এবার বন্ধ পেল নাম্বার। কান্না পেল শশীর। চোখ লাল হয়ে এলো তার। নাক টেনে শুয়ে পড়লো। চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। আকাশ খোলাটে। বাইরের তিমিরাচ্ছন্ন পরিবেশের সঙ্গে বিষণ্ণতায় ছেয়ে আছে মন। ঝিরিঝিরি বৃষ্টি ছিল সকালে। এখন আকাশে মেঘ জমে পরিবেশ করেছে স্নিগ্ধ। ঘোলাটে আকাশের দিকে একবার চোখ বুলিয়ে আবারও ফাইলে মন দিল রবি। মোবাইল সাইলেন্ট করে রেখেছে। কল আসছে বারবার, কিন্তু জবাব দিচ্ছে না। এতদিন তাকে যেভাবে নাকানি চুবানি খাইয়েছে, ঠিক সেইভাবে শশীকেও খাওয়াবে ভেবে পণ করেছে তার মন। বুঝুক এবার। হ্যাঁ, সারাদিন কথা বলতে না পারায় মন ক্ষুণ্ণ হয়ে আছে তার। তবুও কথা বলবে না সে। শশীর ভাবনায় এতটাই বিলীন যে কাজে ঠিকভাবে মন দিতে পারছে না। মে আই কাম ইন স্যার? ধ্যান ভাঙল রবির। অল্প বয়সী এক যুবতী অফিসের এমপ্লয়ি দরজায় নক করলো। ভিতরে আসতে বলল সে। মেয়েটি এগিয়ে এসে রবিকে কিছু ফাইল দেখাতে লাগলো। কাজ নিয়ে আলোচনায় মশগুল হলো দুজন। বেশ কিছুক্ষণ আলোচনা হলো তাদের মাঝে। তখনই কেবিনে আসে শশী। এখানে রবিকে সারপ্রাইজ দিতে এসেছিল সে। ফুরফুরে মেজাজ নিয়ে আসলেও তা ধরে রাখতে পারেনি। দুজনকে একসাথে একই কেবিনে দেখে রেগে উঠে সে। ও আচ্ছা আচ্ছা, আমার কল না ধরে আপনি এখানে আড্ডা দিচ্ছেন? শশীর কথা কর্ণগোচর হতেই অবাক চোখে তাকায় দুজন। তাকে এখানে দেখে বিস্মিত হয় রবি। তাই ভ্রু কুঁচকে প্রশ্ন করে, তুমি এখানে? তেতে উঠল শশী। তাচ্ছিল্য কণ্ঠে বলে উঠল, কেন, আমার এখানে আসা উচিত ছিল না? হ্যাঁ হ্যাঁ, আড্ডা দিচ্ছ তো ডিস্টার্ব করলাম তাই না? পার্সোনাল টাইম স্পেন্ড করছো। ওহো।
পার্সোনাল টাইম বলায় চোখ বড় বড় করে তাকায় মেয়েটি। একবার রবির দিকে তাকিয়ে শশীর দিকে তাকায়। রবি জিভ দিয়ে ওষ্ঠদয় ভিজিয়ে নিঃশব্দে মুচকি হাসলো। রাগানোর জন্য উল্টো বলে উঠল, কেবিনে আসার আগে নক করে আসতে হয় জানো না? অবাক হলো শশী। মুখ তার হাঁ হয়ে গেল আপনা আপনি। অবাক কণ্ঠে বলে উঠল, আমাকে নক করে আসতে বলছো? বাহ, তোমরা ছেলেরা এক গোয়ালেরই করো। একজন থাকতেও মন ভরে না। কাল একটু ঝগড়া হলো আর আজ নতুন একজন। বাহ। তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলল, সাবধান বই, এই পোলা আস্ত লুচ্চা। দেখো, এক রাতের মাঝে নতুন একজন জুটিয়ে ফেলছে, পরে তোমাকেও ছেড়ে আরেকটা খুঁজবে। একে পারলে দুইটা। বলে কটমট করে তাকালো রবির দিকে। তারপর গটগট পায়ে বেরিয়ে গেল। শশীর শেষ কথায় রবি আহাম্মক হয়ে রইল। মেয়েটি ঠোঁট চেপে হেসে বলল, স্যার, আমার মনে হয় আপুটার আপনার কাছে যাওয়া উচিত। ফালফাল চোখে তাকালো রবি। প্রতিক্রিয়া নেই তার। কি বলে গেল শশী? সে লুচ্চা? সিরিয়াসলি? শশীর পিছে যাবার জন্য উঠে দাঁড়ায় রবি। কেবিনের দরজার কাছে গিয়ে পিছু ঘুরে মেয়েটির উদ্দেশ্যে বলল, জীবনে যদি প্রেম করো তাহলে দয়া করে বয়ফ্রেন্ড বেচারাকে একটু রেখে দিও, না হলে বাতি জ্বালানোর আগে ভাইগনা আমার পরপারে হয়ে যাবে। বেরিয়ে গেল রবি। সে যেতেই উচ্চস্বরে হেসে ফেলল মেয়েটি। রবি বাইরে এসে হাত ঘড়িতে সময় দেখে নেয় একবার। আশেপাশে পরখ করে দেখে শশী নেই। এত তাড়াতাড়ি চলে গেল? মোবাইল বের করে কল দিল। রিং হয়ে কেটে গেল, কিন্তু রিসিভ করলো না। শশী চলে গেছে ভেবে অফিসের ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে চেঁচিয়ে ওঠে শশী, আরে সময় নেই আপনার, আমাকে খোঁজার সময় আপনার নেই। আশেপাশে একটু ঘাড় ঘুরিয়ে দেখে ওই মেয়ের সাথে আড্ডা দিতে চলে যাচ্ছেন। বাহ বাহ। মৃদু হেসে ফেলল রবি। তার ধারণাই ঠিক, শশী যায়নি এখান থেকে। এক হাতে কপাল কুঁচকে উত্তর দিল, যাওনি তুমি? ঠোঁট উল্টালো শশী। চেহারায় কাদু কাদু ভাব এনে বলল, তুমি কত খারাপ। আমি রাগ করেছি, তাও রাগ ভাঙাচ্ছ না, উল্টো জিজ্ঞেস করছো যাইনি কেন। তুমি আগের মতো আমাকে ভালোবাসো না। আমি থাকবো না তোমার সাথে। ব্রেকআপ, এবার ফাইনাল ব্রেকআপ তোমার সাথে। রবি হাসি ধরে রাখতে পারল না, ফিক করে হেসে উঠল। তার হাসি দেখে শশীর রাগ তরতর করে বেড়ে গেল। ক্ষুণ্ণ হলো তার মন, চোখে পানি জমে গেল। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই রবি তার হাত ধরে নিল। রিক্সা ডেকে তাতে জোরপূর্বক শশীকে বসালো। বর্ষাকাল মানে এই মুষলধারের বৃষ্টি, এই ইলশেগুড়ি বৃষ্টি। আর আকাশ মানেই মেঘলা। ঘন কালো কালো মেঘে আবৃতিকরণে মাতানো হাওয়া। বৃষ্টির ঝমঝম আওয়াজে মুখরিত পরিবেশ। বাতাসের শীতলতায় শরীরের পশম কাটা দিয়ে ওঠার উপক্রম। গরম গরম কফির কাপ থেকে ছড়াচ্ছে ধোঁয়া। কিছু সময় পর পর মৃদু চুমুক বসাচ্ছে তাতে শশী। জড়সড় হয়ে বসে আছে সে। পরনে কেবলমাত্র টপ, শার্ট আর জিন্স। আগে যদি জানতো বিকালের দিকে এত ঠান্ডা পড়বে, তাহলে সাথে শাল কিংবা হুডি নিয়ে আসতো। ফুস করে নিঃশ্বাস ফেলে সামনে তাকালো। রবি এখনো গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। লজ্জা পেল শশী। গাল লাল হয়ে এলো তার। তখন রবি তাকে জোর করে কফি হাউসে নিয়ে এসেছে। এখন দুজন একটা টেবিলে সামনাসামনি বসে। রবি গালে হাত রেখেই আনমনে বলে উঠল, রাগ কমেছে? শশী ঠোঁট চেপে মুচকি হাসলো। প্রতিউত্তর করলো না। রবি সোজা হয়ে বসে বলল, আমি কিন্তু পাহাড়ে কাটানো সময়গুলোকে অনেক মিস করি। শশী হেসে প্রফুল্লিত কণ্ঠে বলল, আমিও। ওই ঝর্ণাটা কিন্তু আরো সুন্দর। উফ, এত কাছ থেকে কখনো ঝর্ণা দেখিনি আমি। পাপা কখনো কাছে যেতে দিত না। আর ওই দিন ঝর্ণার পানিতে গোসল করেছি। নিঃশব্দে হাসলো রবি। বলল, ঘোরাঘুরি অনেক পছন্দ তোমার? হ্যাঁ, প্রচুর ভালো লাগে। একবার বিয়েটা হতে দাও, তারপর পুরো বাংলাদেশ তোমাকে নিয়ে ঘুরবো। শশী খুশি হলো। তার খুশি দেখে রবি হাসলো। হঠাৎ তার মাথায় কিছু একটা আসতেই বলে উঠল, তুমি এত সুন্দর কেন জানো? কপাল কুচকালো শশী। হেসে বলল, কেন? কারণ তুমি মেকআপ করো। বলেই ফিক করে হেসে ফেলল রবি। রাগে অপমানে রিনঝিনিয়ে উঠল শশী। কাটা চামচ শক্ত করে ধরলো। দাঁতে দাঁত চিপিয়ে বলল, কি বললে? হাসির মাত্রা কিছুটা কমালো রবি। শশীর দিকে তাকিয়ে কফির কাপে চুমুক দিতে দিতে বলল, আজকের ওয়েদারটা রোমান্টিক আর কফিটা অনেক হট। শশী কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল রবির দিকে।
পরক্ষণে রবির ইঙ্গিত বুঝতে পেরে চোখ রসগোল্লার মতো করে তাকালো, দাঁতে দাঁত পিষে কড়া গলায় বলল, অসভ্য। সময়ের সাথে ভালোবাসা যেন আরো নিবিড় হয়। দীর্ঘদিন একসাথে থাকার ফলে প্রেম বেড়ে আকাশ চুম্বি হয়ে ওঠে। সম্পর্কে বরাবর ঝগড়ার পরেও বিচ্ছেদ নেই। সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য দরকার দুটো প্রণয়ের সমান প্রচেষ্টা। এক পাক্ষিক কোনো কিছু কখনো সম্ভব নয়। রবি শশীর পরিচয় আরো দীর্ঘ 6 মাস যাবৎ। শত ঝগড়া মান অভিমান হওয়া সত্ত্বেও কেউ কখনো কারোর থেকে আলাদা হয়নি। অনাকাঙ্ক্ষিতভাবে প্রথম দেখা পাহাড়ের এক ঘন জঙ্গলের মাঝে। সেখান থেকে তাদের প্রেমের যাত্রা শুরু। তারপর 4 দিন পাশাপাশি একটা ছোট্ট কুড়ে থেকে থেকে একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। ছোট্ট একটা ভুলের কারণে আবার কিছু সময় দুজন একই শহরে থেকেও আলাদা পরিচ্ছদে হারিয়ে যায়। যোগাযোগ নেই কারোর মাঝে। পাহাড়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো আবারও শপিং মলে দেখা। তারপর থেকে শুরু নতুনভাবে পথ চলা। ভালোবাসা নামক এক নিবিড় সম্পর্কে আবদ্ধ হয় দুজন। আর এখন এতদিনের পরিচয়, এতদিনের সম্পর্ক আজ পূর্ণতা পাবে। 4 হাত এক হয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। কোলাহলপূর্ণ পুরো কমিউনিটি সেন্টার। চারপাশে ফুলের সুবাসে মোমো করছে। ছোট ছোট রং বেরঙের বাতিগুলো জ্বলে চিকচিক করছে। স্টেজ থেকে নেমে দরজা পর্যন্ত গাঁদা ফুল আর গোলাপ ফুলের পাপড়ি বিছানো, যার উপরটি ভারী লাল রঙের লেহেঙ্গায় ব্রাইডাল সাজে এগিয়ে আসছে শশী। চোখে মুখে তার প্রাণবন্ধ হাসি। স্টেজের মাঝে গোল্ডেন রেড কালার স্টোনের বিয়ের শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে রবি। চেহারায় তার স্পষ্ট পরিতৃপ্তির হাসি। শশী এগিয়ে স্টেজের কাছাকাছি আসতে রবি এক হাত বাড়িয়ে দিল। শশী তার দিকে তাকিয়ে মুচকি হেসে মেহেদিরাঙ্গা লাল হাত বাড়িয়ে রবির হাত ধরে স্টেজে উঠল। চারপাশের সবাই উল্লাসিত হয়ে হাততালি দিল। মেহমানদের কোলাহলে চারপাশ মুখরিত হলো। ক্যামেরাম্যান এসে তাদের ছবি তুলছে। কাজিন, ফ্রেন্ড, রিলেটিভ সবাই এসে তাদের শুভেচ্ছা জানাচ্ছে। পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছে। হই হুল্লোড় হলো, নাচ গান হলো, আনন্দ করতে লাগলো সবাই। পাশাপাশি বসে গল্পগুজব করছে রবি, রাজীব আর বাবু। রবির পাশে শশী বউ সেজে বসে আছে, চোখে মুখে তার খুশির ঝিলিক। রাজীব গলা ছেড়ে বলে উঠল, বাহ ভাই বাহ, কলেজ লাইফ থেকে আমরা 3 জন সব কিছুতে একসাথে ছিলাম, কেউ কাউকে ছেড়ে কিছু করিনি। আমাদের বন্ধুত্বের মাঝে অবশেষে তুই আমাদের ফেলে বিয়ে করে নিচ্ছিস? এত বড় হারামি তুই। বাবুটাই হালকা ঠিলের করার ভঙ্গিতে আফসোস স্বরে বলল, বিয়ে করছিস ভালো কথা, 2-1টা শালি রেখে বিয়ে করবি না? বন্ধুদের তো একটা হক আছে নাকি? এটা বড় অন্যায়। অন্যায় করলি তুই আমাদের সাথে। উচ্চস্বরে হাসলো রবি। অতঃপর ফিস ফিস গলায় রাজীব আর বাবুকে বলল, ফিকার নট ব্রাদার্স, শশীর কাজিনগুলা কিন্তু কিউট আছে, ট্রাই করতে পারিস। বাবু কিছু বলতে যাবে তার আগে তাকে থামিয়ে শশী নিচু গলায় দাঁত চিবিয়ে বলে, কি বললে তুমি? ভরকে গেল রবি তার কথা শুনে। তারই পাশে যে শশী বসে আছে সে বেমালুম ভুলেই গেছে। এবার বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। যদি এখন রেগে গিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলে তো ইজ্জতের সব ফান্ডা শাক হয়ে যাবে। শুকনো ঢোক গিলে বলল, আরে ওদের কেবল সান্ত্বনা দিচ্ছি, আমি তো তোমার কাজিনদের চিনি না, একদম জানি না কাউকে। কটমট চোখে তাকালো শশী, প্রতি উত্তর করলো না আর। নিজে নিজে বিড়বিড় করতে লাগলো, এই দিন দেখার বাকি ছিল, শেষে কিনা একটা লুচু প্রকৃতির ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে আমার। আসতে বললেও সম্পূর্ণ কথা রবির কান অব্দি গেল। বিস্ময়ের সামনে তাকিয়ে আছে সে। শেষ পর্যন্ত কিনা তাকে লুচু বানিয়ে দিল। এটা কোনো কথা? আজ পর্যন্ত শশী ছাড়া কোনো মেয়ের পিছে ঘুরে নাই সে, অথচ তারই বউ তাকে লুচু বলছে। বাবা! অবশেষে কাঙ্ক্ষিত সময় এলো। কাজে এসে দুজনের থেকে কাবিননামায় সই করিয়ে নিল। কবুল বলিয়ে বিয়ে সম্পূর্ণ করলো। আবদ্ধ হলো দুজন বিয়ে নামক পবিত্র বন্ধনে। পূর্ণতা পেল দুটি প্রণয়ের। এক হলো ভালোবাসার 4টি হাত। দীর্ঘ সময় ধরে ফটোশুট করে বিদায়ের সময় এলো এবার। বিষণ্ণতায় ছেয়ে এলো সকলের মন। চেহারায় মলিনতায় স্পষ্ট ভাসমান। শশীর মন ক্ষুণ্ণ হলো, ফুফিয়ে কাঁদার উপক্রম হলো সে। আর অন্যদিকে রবি আঁকুপাকু করছে তার শ্বশুরের কাহিনী দেখার জন্য। নিশ্চয় এখন মেয়ের বিদায় দেওয়ার উছিলায় কেঁদে কেটে দুনিয়া ভাসিয়ে দিবে।
শশী এগিয়ে সোহরাবের কাছে গেল। সোহরাবের মন ভালো নেই, কান্না পাচ্ছে তার। সেই ছোট্ট শশী আজ কত বড় হয়ে গেল। এই তো কিছুদিন আগেই বোধহয় হাতে ধরে হাঁটা শিখিয়েছিল সে, আর আজ বিদায় নিয়ে নিজের সংসার সাজাতে চলে যাবে। চোখ জোড়া লাল হয়ে এলো তার। ইকবাল সোহরাবের কাঁধে হাত রেখে চোখের ইশারায় আশ্বাস দিল। সোহরাব ঠোঁটে হাসি ফুটিয়ে এগিয়ে এসে শশীকে বুকে জড়িয়ে ধরল। ফুপিয়ে উঠল শশী, তার মাথায় হাত বুলিয়ে বুঝাতে লাগলো, কান্না করো না, তোমার কান্না সহ্য হয় না আম্মু আমার। সাবধানে থাকবে, সবাইকে নিজের মনে আগলে রেখো, সুখী হও জীবনে, দোয়া করি। বেশ কিছুক্ষণ ফুপিয়ে কাঁদল শশী। কাঁদেনি সোহরাব, কিন্তু চোখ তার লাল হয়ে আছে। অবাক হলো রবি। তার ধারণা ছিল সোহরাব এখন ভিলেনের মতো কাহিনী করবে, বলবে তার মেয়েকে নিয়ে যাওয়ার কথা বললে মেরে ফেলবে, এমনই চিন্তা করছিল সে। আর সেই চিন্তা অনুযায়ী নিজেকে প্রস্তুত করেছিল। কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে সোহরাব একদমই কাঁদেনি। বাবা মেয়ের কান্নার মাঝে সে কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ইকবাল আর সোহরাব মিলে শশীকে শান্ত করে গাড়িতে উঠিয়ে দিল। সোহরাব রবির উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় বলল, আমার মেয়েকে ভালো রেখো রবি, তোমার উপর ভরসা করেই ওকে তোমার হাতে তুলে দিয়েছি। আমার ভরসার মান রেখো রবি, আমার মেয়েকে কষ্ট দিলে মেরে ফেলবো একদম। প্রথম কথায় সৌজন্যতামূলক হাসি দিলেও শেষের কথায় ভরকে গেল রবি। সরাসরি থ্রেট! বাবা, ভাগ্য করে একখানা শ্বশুর পেয়েছে বলতে হবে। মনে মনে এসব আওড়ালেও উপরে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, শশীকে আমি সবসময় ভালো রাখবো। অন্ধকার রাস্তা চিরে গাড়ি চলছে। উদ্দেশ্য হচ্ছে রবিদের বাড়ি। দীর্ঘ সময় গাড়ি চলার পর নির্দিষ্ট গন্তব্যে এসে বড় গেট পাড়িয়ে থামলো গাড়ি। সদর দরজার সামনেই রোজিনা চৌধুরী তার পুত্রবধূকে বরণ করার জন্য অপেক্ষা করছে। রবি শশী এগিয়ে আসলে রোজিনা সহ অন্যান্য আত্মীয়রা ব্যস্ত হয়ে পড়ল শশীকে নিয়ে। ড্রয়িং রুমে এসে একে একে সকলে পরিচিত হয়ে আলাপ জমালো বেশ। সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো শশী। তবে একদিক দিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে সে। চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে রবিকে খুঁজছে। এত ভারী সাজ, ভারী লেহেঙ্গা সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে তার জন্য। রোজিনা বোধ হয় তার অস্বস্তি বুঝতে পেরে তাকে রুমে পাঠানোর ব্যবস্থা করলেন। রাত্রির প্রায় 1টা ছুঁই ছুঁই। বাইরে কোলাহলে ভরপুর। ঘুটঘুটে অন্ধকারে আলোকিত চারটা ভাসমান। শশী বিছানার উপর বড় ঘোমটা টেনে বসে আছে। রবির কাজিনরা তাকে রেখে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। পুরো রুমে চোখ বুলিয়ে নিল শশী। পছন্দ হলো তার। হঠাৎ দরজা খুলের আওয়াজে চমকে উঠল। রবি এসেছে। তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। শশীর মুখখানা দেখে সকল ক্লান্তি মুছে মুখে পরিতৃপ্তির হাসি এলো। বুকের বাঁ পাশে হাত রেখে বলে উঠল, কত যুগ অপেক্ষার প্রহর শেষে তোমায় পেয়েছি আমার বধূ বেশে। লজ্জা পেল শশী। গাল লাল হয়ে এলো তার। গুটিয়ে গেল আরো। রবি এগিয়ে তার পাশে বসলো। একটা আংটি বের করে শশীকে পরিয়ে দিল। শশী আংটিটা ভালো করে দেখে বলল, অনেক সুন্দর তো, এটা তুমি পছন্দ করে কিনেছো? এটা আমার নিজের টাকায় কেনা। খুশি হলো শশী। প্রশান্তির হাসি দিল। তার বাঁকা দাঁতের হাসি দেখে রবি বলল, তোমার হাসিতে আমি বারংবার মুগ্ধ হই, আর এই মুগ্ধতা আমি আমার ভাবনার মাঝে রাখতে চাই। ভাবনা কে? শশীর রাগী গলা শুনে ভ্যাবাচেকা খেলো রবি। আহাম্মকের মতো তাকিয়ে রইল সে। শশী দাঁত চিবিয়ে রবিকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নামিয়ে দিল। কটমট করে বলে উঠল, ওই অফিসার মাইয়াটার পর এখন আবার ভাবনা? এই, তোমার লজ্জা করে না বিয়ে করা বউয়ের সামনে অন্য মেয়ের নাম বলতে? তারপর একটা বালিশ রবির দিকে ছুঁড়ে মেরে আবার বলে উঠল, খবরদার বিছানায় আসবা না, না হলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবো। লাইট অফ করে ধপাস করে শুয়ে পড়ল শশী। রবি এখনো আহাম্মকের মতো বিছানার পাশে দাঁড়িয়ে আছে। হায়, এ কাকে নিয়ে পড়লো সে? বিয়ের প্রথম রাতে বউ তাকে বিছানায় যেতে নিষেধ করেছে। কি লজ্জা, কি লজ্জা! আফসোস হলো তার। অসহায় মুখে সোফায় এসে শুয়ে পড়ল। ভাবলো, শ্বশুর মশাই তো ভালোই থ্রেট দিছে। তার হয়ে কে থ্রেট দিবে? সে কার কাছে বিচার দিবে? কাকে? পরিশেষ্ট, বাঙালির রিলেশনশিপ কখনো শান্তিপূর্ণ হয় না। সারা জীবন ঝগড়া লেগেই থাকে। আর মিলও হবে। রবি শশীও তাই। ওকে, টাটা, বাই বাই।